ওকে। সো কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আমরা আজকের ক্লাসে মেইনলি আমরা গত ক্লাসে কি দেখেছিলাম? আমরা দেখেছিলাম যে আমরা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ফুল বইটা আমরা শেষ করেছি, ঠিক আছে? সো আজকের ক্লাসে আমরা সায়েন্স করব। তোমাদের পরীক্ষার রেজাল্ট নিয়ে অনেকে প্রশ্ন করেছো, পরীক্ষার রেজাল্ট তোমরা পাবা। তোমাদেরই কয়েকজন বন্ধু হচ্ছে ঠিক মতো জমা দিতে পারেনি, ঠিক আছে? তোমাদের হচ্ছে এখন হচ্ছে কোনো মানে আজে বাজে কোনো কমেন্ট যাতে না দেখি ক্লাসে এখানে। জাস্ট কোনো কাজের যেগুলো আমি জিজ্ঞাসা করবো, ইয়েস অর নো, সেগুলো করতে হবে, ঠিক আছে? কোন ক্লাসটা বোর্ডে নিলে ভালো হয়, কোনটা কিসে? ল্যাপটপ নিলে ভালো হয়, সেটা আমি না। তোমাদেরকে মিউট থাকতে বলেছিলাম, মিউট করতে বলেছিলাম। আমি কি সবাইকে মিউট করে দিব? ক্লাসের মাঝে কি এই কয়েকদিনও বুঝো না এখনো যে নিজেকে মিউট করে রাখতে হয়? আমি জানি আমি তোমাদেরকে কি বলেছি না বলেছি, আমি সব জানি। তোমরা আমি যেটা বলছি সেটা একটু শোনো আগে। আমার তো মনে আছে সব, তাই না? তোমরা কি শোনো যে আমি কি বলছি সেটা, আমার কথাটা। তোমাদের আগে ক্লাসে আমি বিজিএস দিয়েছিলাম সম্পূর্ণ পড়া, আমি বলেছিলাম পড়া ধরবো। হ্যাঁ, পড়া ধরবো। আমি আপাতত সবাই মিউট থাকো, ঠিক আছে? কেউ হচ্ছে বোর্ডে কোনো দাগাদাগি করবে না, কিচ্ছু করবে না, চুপচাপ বসে ক্লাস করো। বুঝতে পেরেছো? ওকে। সো আমরা বিজিএসটা পড়েছিলাম, আমরা শেষ করেছি একটা অধ্যায়, প্লাস তোমাদের পরীক্ষাও নিয়েছিলাম। পরীক্ষা নিয়ে একটু বলি, তোমাদের খাতা পেয়ে যাবা। কয়েকজনের খাতা ঠিকমতো সাবমিট হয় না, সেজন্য আমি ঠিকমতো করতে পারছি না। আচ্ছা, তোমাদেরকে বলেছি আমি চ্যাট বক্সে কিছু না বলতে, ঠিক আছে? চ্যাট বক্সে কিছু না বলতে। তোমরা যেগুলো বলছো সেগুলো তো আমি জানি বাবা। অ্যানোটেশন অফ করা যায়, এটা ওটা করা যায়, এগুলো তো আমি জানি, তাই না? কি করা যায় কি করা না যায়। আমি যাচ্ছি না আপাতত। তোমাদের সবকিছু অন রাখি আমি, তোমরা ক্লাসটা করো, তোমরা আমাকে কোঅপারেট করো, ঠিক আছে? আমরা ক্লাসটা শুরু করি এখন। আমরা আগে সায়েন্সের তোমাদেরকে আমি এই যে পড়ে আসতে বলেছিলাম কয়েকটা চ্যাপ্টার, চ্যাপ্টার 2 থেকে চ্যাপ্টার 5। আমাকে একটু বলো তোমরা কে কে পড়ে এসেছো। চ্যাট বক্সে একটু জানাও যে তোমরা কে কে পড়ে এসেছো চ্যাপ্টার 2 থেকে চ্যাপ্টার 5। ওকে। সো মোটামুটি সবাই পড়ে এসেছো, কারণ আমরা এগুলো তো আমাদের পড়া চ্যাপ্টার, হ্যাঁ। এগুলো তো নতুন কিছু না, আমরা হচ্ছে এখন জাস্ট মানে কিভাবে রিভিশন প্ল্যান করা যায়, তারপর হচ্ছে কিভাবে আমরা এগুলো পড়বো সেগুলো যেতে পারি। ওকে, এখন দেখো। সো আমাদের জীব কি? জীব, যার জীবন আছে সে জীব। এই কনসেপ্ট আমরা সবাই জানি। তো এখানে কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে যে আসলে একটা জীবের কি কি ক্যারেক্টারিস্টিক্স থাকতে পারে। যেমন ধরো এখানে তোমার প্রধান বৈশিষ্ট্য কি কি জীবের হচ্ছে তোমার। আচ্ছা, অনেকে প্রথম ক্লাস করতেছো, তোমরা হচ্ছে সমস্যা নেই, তোমরা হচ্ছে আগের উইকের ক্লাসগুলো তোমরা হচ্ছে রেকর্ডেড করে নিবা। সো দেখো, আমরা হচ্ছে আজকে বুঝে বুঝে কিছু জিনিসপত্র পড়বো, প্লাস অনেক কিছু কভারও করতে হবে, সো আমাদের টাইমটা কম। দেখো এখানে পুষ্টি লাভ মানে কি, একটা জীব কিন্তু পুষ্টি লাভ করতে পারে। তুমি যে টেবিলে বসে আছো, যে চেয়ারে বসে আছো, এগুলো কি কোনো পুষ্টি লাভ করে? কোনো কিছু খায় খায় না। তারপর বৃদ্ধি ও বিকাশ। তুমি দেখো প্রত্যেকটা প্রাণীর কিন্তু বৃদ্ধি ও বিকাশ আছে। তুমি একসময় বাচ্চা ছিলে, এখন বড় হইছো, কিন্তু তুমি তোমার পাশের যে ওয়ালটা, সে কি বড় হচ্ছে? হচ্ছে না। শক্তির রূপান্তর, তোমার বডিতে কিন্তু শক্তির। আচ্ছা, তোমাদেরকে আমি কি বলেছি যে আমি ক্লাস তো করাচ্ছি, তোমাদের কাছে কি আমি কোনো সাজেশন চেয়েছি বলো তো আমাকে? কমেন্ট বক্সে তোমরা বারবার এটা বলতে চাই, এটা করলে ভালো হয়, ওটা করলে ভালো হয়। তুমি কি আমাকে তুমি যদি আমার চেয়ে বেশি বুঝো, তাহলে তুমি ক্লাস করতে কেন এসেছো? তোমাকে আমি কি বললাম? কমেন্ট বক্সকে আমি অফ করে দেবো এখন? একজন বলেছো যে ইম্পর্টেন্ট লাইন দাগিয়ে দিলে ভালো হয়। আমি কি তোমাকে লাইন দাগিয়ে দিতে এসেছি ক্লাসে? এখন কি তোমার বইয়ের যে যে যতগুলো চ্যাপ্টার আছে, সবগুলো লাইন যদি আমি তোমাকে দাগিয়ে দিতে যাই, কতক্ষণ লাগবে বলো আমাকে? তোমাকে আমি যেটা করাচ্ছি, তোমাকে মনোযোগ দিয়ে ক্লাসটা করো না আগে। তুমি যদি ক্লাসই না করো, তুমি যদি আমাকে সাজেশন দিতে যাও, স্যার এই ক্লাসটা বোর্ডে নিলে ভালো হয়, স্যার দাগিয়ে দিলে ভালো হয়, তুমি তাহলে ক্লাস করতে কেন এসেছো আমাকে বলো তুমি? আমি তোমাকে যেটা বলছি তুমি সেটা শুনছোই না। চ্যাটবক্স অফ করে দেবো এখন তোমাদের আমি। চ্যাটবক্স কেন অফ করি না, কারণ আমি যদি এক সাইড থেকে বলে যাই, তাহলে চ্যাটবক্স যদি তোমাকে যদি আমি রেসপন্স না নিতে পারি, তাহলে তো আমি ক্লাস আগাতে পারবো না, তাই না? তোমরা চুপচাপ বসে তোমরা কোনো কমেন্টই করবে না চ্যাটবক্স এখন। আমি যদি কোনো কোশ্চেনের ইয়েস নো অ্যান্সার নেই, তাহলে শুধু লিখবা, ঠিক আছে? এরপর থেকে চ্যাটবক্স কিছু লিখবা না। চ্যাটবক্স অফ করা তো কোনো সলিউশন না। মাথা ব্যথা করলে কি আমরা মাথা কেটে ফেলি নাকি ওষুধ খাই? তোমাদের শিখতে হবে তো এটা আসলে কি কমেন্ট করা যাবে কি করা যাবে না। তুমি কি টিচারকে এখন ক্লাসের মাঝে এসে তুমি কি তাকে বুঝাবা যে কিভাবে পড়ালে ভালো হয়? দেখো, তারপর হচ্ছে আমাদের কি আছে এখানে, প্রজনন। প্রজনন জিনিসটা কি? সেটা রিপ্রোডাকশন, ঠিক আছে? রিপ্রোডাকশন জিনিসটা কি? তুমি হচ্ছে ধরো যে আমাদের মা থেকে যে বাচ্চা হয়, এই জিনিসগুলো কি শুধুমাত্র প্রাণীর ক্ষেত্রে হয়। তারপর আমাদের পরিবেশের প্রতি প্রতিক্রিয়া, এই জিনিসগুলো কি যে আমরা পরিবেশের বিভিন্ন জিনিসের উপর আমরা রেসপন্স করি। কিরকম রেসপন্স করি? যেমন ধরো তোমার বডিতে যদি করে মশা এসে বসে, তুমি কি করতে পারবা? তুমি মশাটাকে কি ধাক্কা দিয়ে সরাও, ঠিক আছে? এটা কি
রেসপন্স টু এনভায়রনমেন্ট। তারপর দেখো অভিযোজন। অভিযোজন জিনিসটা একটু ইম্পর্টেন্ট, এটা একটু স্টার্ট দিয়ে রাখতে পারো। অভিযোজন জিনিসটা কি, একটা যে কোনো পরিবেশে টিকে থাকা, তুমি যে পরিবেশে যাও না কেন সেই পরিবেশের সাথে মিলিয়ে নেওয়া, এটাকে আমরা কি বলি, অভিযোজন বলি, ঠিক আছে। ইংলিশে বলি অ্যাডাপ্টেশন। সো মোটামুটি এইখানে আমাদের যে প্রধান বৈশিষ্ট্যগুলা, এটা মোটামুটি একটা ইম্পর্টেন্ট টপিক। এটা তোমার হচ্ছে এমসিকিউতে আসতে পারে, নিচে কোনটি মানে জীবের প্রধান বৈশিষ্ট্যের মধ্যে পড়ে, বা তোমাকে 2 মার্কের একটা কোশ্চেন লিখতে বলতে পারে, এই ধরনের প্রশ্ন আসতে পারে। তারপর দেখো জীবের শ্রেণীকরণ যে জিনিসটা আছে। জীবের শ্রেণীকরণ জিনিসটা কি? জীবের শ্রেণীকরণে হচ্ছে তুমি কি দেখবা, দেখো পৃথিবীতে প্রায় মোটামুটি 87 লক্ষ বিভিন্ন ধরনের জীব আছে। সেগুলোকে আমরা কিভাবে ভাগ করি বা কারা ভাগ করেছে? 1969 সালে তোমার বিজ্ঞানী হুইটেকার, তিনি কি পঞ্চরাজ্য শ্রেণীবিন্যাস করেছিল প্রথমবার। হুইটেকার হচ্ছে প্রথমবারের মতো কি করেছিল, ভাগ করেছিল, ঠিক আছে। আচ্ছা, সো একটা সেকেন্ড একটু দাঁড়াও, আমাদের একজন একটু ঝামেলা ফেস করছে ক্লাসে জয়েন করতে। ওকে, টু ইট, তাকে আমি নিয়ে ক্লাসটা করছি। ওকে, সো দেখো এখানে কিন্তু সালটা ইম্পর্টেন্ট। তোমার বইয়ে কিন্তু দেখবা যে সায়েন্স বইয়ে কিন্তু খুব বেশি সাল নেই, তাই না? অল্প কিছু সাল আছে। এখানে দেখো 1969 একটা আছে, 1974 একটা আছে। বিজ্ঞানী হুইটেকার আর হচ্ছে মার্কিউরিস, ঠিক আছে। এই দুইজন কি মোটামুটি দুইটা ভাগে ভাগ করেছিল আমাদের এই জীবজগৎটাকে। উনি যখন প্রথমবার 1969 ভাগ করে, তিনি কি করেছিলেন দেখো, আদি কোষ জীব, প্রকৃত কোষ জীব, এই 2 ভাগে ভাগ করেছিল। পরে আবার তোমার হুইটেক মার্কিউলিস পরে এসে তিনি কি করলো, মনেরা, প্রোটিস্টা, ফানজাই, প্ল্যান্টি, অ্যানিমেলিয়া, এইভাবে করে সে হচ্ছে মোটামুটি তোমার 4-5টা ভাগে, মানে 5টা অ্যানিমেল কিংডমের মধ্যে কি সে ভাগ করে ফেলেছে, ঠিক আছে। এই ভাগটা হইলো। সো আমাদের Claro, এখন conta como Gambé. কি হয়েছে, কেউ কিছু বললা? ওকে, দেখো এখানে মনেরা, প্রোটিস্টা, ফানজাই, প্ল্যান্টি, অ্যানিমেলিয়া। আচ্ছা, আদিকোষী জীব কি, প্রকৃতকোষী জীব কি, সেটা একটু আমাদের বুঝতে হবে। আচ্ছা দেখো আদিকোষী জীব কোনগুলা, তুমি, আচ্ছা তোমরা তো কোষ নিয়ে তোমাদের ধারণা আছে, তাই না? ইয়েস অর নো? কোষ নিয়ে তোমাদের মোটামুটি ধারণা আছে সবারই। ওকে, সো কোষ নিয়ে যদি ধারণা থাকে তোমাদের, তোমরা কিন্তু জানো যে আসলে কোষ কি, তোমার হচ্ছে আমাদের মানব দেহের কি বিল্ডিং ব্লক, বা আমাদের বডিটা। তোমাকে আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে বুঝাই। যেমন ধরো, এটা ধরো যে তুমি যখন একটা বিল্ডিং বানাও, তুমি কিন্তু এরকম ইট দিয়ে বানাও, তাই না? এরকম ইট, ইটের পর ইট, ইটের পর ইট লাগিয়ে তুমি কিন্তু বিল্ডিং গুলা বানাচ্ছো, তাই না? এরকম ইট লাগিয়ে যখন তুমি বিল্ডিং গুলা বানাও, তুমি যখন এরপরে কি করো, এটার উপর দিয়ে সিমেন্ট দিয়ে কি প্লাস্টার করা হয় না? এই সিমেন্ট দিয়ে যখন প্লাস্টারও করা হয়, এই প্লাস্টারটা করার পরে তুমি কি আর বাইরে থেকে ইটগুলো দেখতে পাও? দেখতে পাও না। তোমার বডিটাও কিন্তু এরকম সেল দিয়ে গঠিত। এই সেলগুলা যখন তোমার বডি গঠন করে ফেলে, তখন তুমি বাইরে থেকে তো সেলগুলোকে দেখতে পাও না, তাই না? দেখতে তো পাচ্ছ না। সো এই কারণেই আমাদের এই যে সেলগুলা, এই সেলকে বলা হয় কি, আমাদের মানবদেহের কি গাঠনিক এবং কার্যকরী একক। গাঠনিক কি জিনিসটা, তোমার বডি গঠনও করছে সেল, আবার তোমার বডিতে যত কাজ হচ্ছে সেগুলো করছে কি, সেল বা কোষ, ঠিক আছে। সেলটা হচ্ছে ইংলিশ ওয়ার্ড, কোষের এটা একটু জানা লাগে, সেল বা কোষ। ওকে, সো এখানে দেখো আদিকোষী জীবের ক্ষেত্রে কি হয়, তোমরা যেহেতু সেলের বৈশিষ্ট্য পড়ে এসেছো আগে, অনেকে ক্লাস করেছো, আবার এইটা পরের দিকে পড়াবো। তোমরা সবাই জানো যে একটা সেলের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা কি, একটা কোষের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কি, নিউক্লিয়াস। সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা কি, নিউক্লিয়াস, ঠিক আছে। একটা সেলের মধ্যে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে নিউক্লিয়াস। সো তোমার এই যে আমাদের মনেরা, এই মনেরার ক্ষেত্রে বা আদিকোষী জীব, এই আদিকোষী জীবকে আমরা পরে একটা ভাগে ভাগ পেয়েছি, সেটা কি, মনেরা। সো এই আদিকোষী জীবে কিন্তু তোমার কি থাকে, কোনো নিউক্লিয়াস থাকে না, কোনো নিউক্লিয়াস কি থাকে না। আবার এই আদিকোষী জীবের আরেকটা বৈশিষ্ট্য কি, তারা একটা সেল থাকে, এক কোষী। এক কোষী মানে কি, আমাদের বডিতে কিন্তু ট্রিলিয়ন ট্রিলিয়ন সেল আছে আমাদের বডিতে, আমাদের হিউম্যান বডিতে, ঠিক আছে। তো এরকম তোমার এইখানে যেগুলো মনেরা, সেই মনেরাতে কিন্তু এত সেল নাই, মনেরাতে মাত্র একটা সেল, আবার তার নিউক্লিয়াসও নাই। তো এখানে দেখো আমাদের আদিকোষী জীবের মধ্যে কিন্তু একটা পড়ে, সেই এই মনেরাটা, আবার এই প্রকৃতকোষী জীবের আন্ডারে কিন্তু বাকি 4টা পড়ে, ঠিক আছে। তো এই আদিকোষী জীব বা মনেরা কেমন জিনিসগুলো আসলে একটু দেখি আমরা। এগুলো কি একটু আগে বলে আসলাম, এক কোষী, এদের সুগঠিত কোনো নিউক্লিয়াস থাকে না, অণুবীক্ষণ যন্ত্রের সাথে তুমি দেখতেই পারবে না এদেরকে। এরা কারা কারা আছে, ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া, স্পাইরোগাইরা, গেল এটা। তারপর আমরা দেখো প্রকৃতকোষী জীবের আবার 4টা ভাগ আছে, প্রোটিস্টা, ফানজাই, ক্ল্যান্টি, অ্যানিমেলিয়া, ঠিক আছে। এই জিনিসগুলা মোটামুটি। সো এইগুলো এখন এর মধ্যে আবার প্রোটিস্টা জিনিসটা কি, সেটা একটু দেখি আমরা, চলো। এখানে আবার প্রোটিস্টা জিনিসটা কি, এই প্রোটিস্টা হচ্ছে তোমার, এখানে দেখো যে এইটার অধীনে ওই সকল জীবকে আমরা রাখি যারা কি কোষ সুগঠিত নিউক্লিয়াস যুক্ত,
আবার এরা কি এককোষী বা বহুকোষীও হতে পারে। দেখো আমরা মনে রাখার ক্ষেত্রে কি দেখলাম, মাথায় রাখো, তুমি যখন পড়তে যাবে এভাবে নোট করে করে পড়বা। এখানে কি লিখবা, মনেরা। এখানে লিখবা কি, প্রোটিস্টা, এরকম টেবিল বানাবা। সো মনেরা কি তোমার এ পাশে লিখবা কি, নিউক্লিয়াস। মনেরা কি নিউক্লিয়াস আছে? নাই। মনেরা তোমার হচ্ছে কোষ কয়টা? মনেরা কোষ একটা। এখানে প্রোটিস্টা ক্ষেত্রে কি নিউক্লিয়াস আছে? আছে। কোষ কয়টা? তার একটা হইতে পারে, তার কি একটার বেশিও হইতে পারে, বা দুই বা ততোধিক, বা তোমার বহুকোষীয় হইতে পারে। এর ক্ষেত্রে আর কি আছে, আবার ক্লোরোফিল আছে। এদের ক্লোরোফিল থাকে। ক্লোরোফিল জিনিসটা কি, এটা একটু মাথায় রাখবে, এটা কাজে লাগবে। একটা ফুল চ্যাপ্টার এই একটা ইনফরমেশনের উপরে আছে আমাদের সামনে। সেটা কোন চ্যাপ্টার? তোমার সালোক সংশ্লেষণের যে চ্যাপ্টারটা আছে, গাছ কিভাবে খাবার তৈরি করে। ক্লোরোফিল জিনিসটা হচ্ছে গাছের পাতায় একটা জিনিস উপাদান থাকে। এই ক্লোরোফিলটাই তোমার সূর্যের আলোকে ব্যবহার করে সে খাবার তৈরি করতে পারে। এটাকে আমরা বলি কি, ক্লোরোফিল। ঠিক আছে, সো এই প্রোটিনের সাথে কি ক্লোরোফিল থাকতেছে। তারপর আমরা কি কি দেখি দেখো, সবাই একটু মিউট রাখো। সবাই একটু মিউট রাখো। আচ্ছা, আমি তোমাদেরকে করে দিচ্ছি একদম, একটা সেকেন্ড। ওকে, সবাইকে আমি মিউট করে দিয়েছি। তোমাদের আমি চেয়েছিলাম যে মিউট না করে পড়াই, ঠিক আছে, যে তোমরা যাতে প্রশ্ন প্রশ্ন করতে পারো মাঝে, আমি যাতে প্রশ্ন নিতে পারি। বাট তোমরা হচ্ছে, যেটা মনে হচ্ছে তোমরা এখনো শিখতে পারো না এই জিনিসটা, ঠিক আছে। এটা কিন্তু খুবই ইজি একটা জিনিস, তাই না? মানে এটা কি কঠিন কিছু বলো, এই ক্লাসে মিউট রাখাটা? এটা তো অন্যদের সবার ডিস্টার্ব হয়। দেখো, সো প্রতিষ্ঠাটা আশা করি সবাই বুঝতে পেরেছো। ওকে, সো এরপরে তুমি হচ্ছে দেখো আমাদের ফানজাই। ফানজাই কাজটা কি? ফানজাই কাজটা হচ্ছে কি তোমার, এখানে দেখো, তোমরা কি ব্যাঙের ছাতা দেখেছো? সবাই ব্যাঙের ছাতা, ব্যাঙের ছাতাটাই কিন্তু ফানজাই। বা মাশরুম, এটাও কিন্তু ফানজাইয়ের মধ্যেই পড়ে। এদের দিয়ে কি সুগঠিত নিউক্লিয়াস থাকে? হ্যাঁ থাকে। এরা হচ্ছে কি সাধারণত এককোষীয় হতে পারে, আবার কি বহুকোষীয় হতে পারে। এদের ক্ষেত্রে আবার কি নাই, ক্লোরোফিল নাই। কি নাই? ক্লোরোফিল জিনিসটা নাই। তাই এরা পরভোজী। আচ্ছা, তোমরা দেখবা কি ব্যাঙের ছাতা বা এরা এরা কিন্তু কি কালারটা কেমন, সাদা। ক্লোরোফিল কাজের আছে কিভাবে বুঝবা, যাদের তুমি দেখবে বডি কালার সবুজ, তারা কিন্তু ক্লোরোফিল আছে। ঠিক আছে, যেমন তো তোমার এখানে ইস্ট, পেনিসিলিয়াম, মাশরুম, এগুলা। বুঝতে পারছো? ওকে, এখন আবার আমাকে বললো না স্যার হালকা তো সবুজ, হালকের বডিতে কি তাহলে ক্লোরোফিল আছে নাকি? ওকে, দেখো এখানে প্ল্যান্টি। প্ল্যান্টির কাজ কি? প্ল্যান্টি হচ্ছে মেনলি গাছপালা। গাছপালা ক্ষেত্রে আমরা সবাই জানি, গাছপালা ক্ষেত্রে কি হয়, তোমার হচ্ছে কি এখানে প্ল্যান্টির আমরা একটু দেখি। প্ল্যান্টির ক্ষেত্রে দেখো নিউক্লিয়াস কি অবশ্যই মানে সুসংবদ্ধ থাকে। তারপরে দেখি অবশ্যই মাল্টি সেলুলার এরা। মাল্টি সেলুলারের বাংলা কি, বহুকোষী। গাছগুলো কেমন হয়, বহুকোষী হয়। ঠিক আছে, আর কি কি জিনিস গাছের মধ্যে থাকে দেখো, গাছের কিন্তু কোষ প্রাচীর থাকে। কোষ প্রাচীর কি দিয়ে তৈরি? সেলুলোজ। আচ্ছা, তোমরা কি কখনো একটু কমেন্টে আমাকে জানাও, তোমরা কি কখনো শুনেছো রে এই জিনিসটা, যে আসলে আমাদের আমরা যে এটা ইউজ করি, আমরা খাতায় যে লেখি লেখি, এই খাতাটা কি দিয়ে তৈরি, কেউ কি জানো? আমরা যে খাতায় লিখি, এই খাতাটা আসলে কোন কি দিয়ে তৈরি হয়, কখনো শোনো নাই? ভুলে গেছো সবাই? বলো, ইয়েতে বলো, চ্যাট বক্সে বলো। আচ্ছা, আমি তোদের বলে দিই। মেইনলি কি, বাঁশ দিয়ে তৈরি হয়, বা গাছ দিয়ে তৈরি হয় মেইনলি। এই গাছের ভেতরে বা বাঁশের ভেতরে যে সেলুলোজ থাকে না, এই সেলুলোজ দিয়ে তৈরি হয়। বুঝতে পারছো? এদের কোষে কি সুগঠিত নিউক্লিয়াস থাকে বলে আসলাম। কোষ গহ্বরও থাকে। এগুলো তোমাদেরকে পরে পড়াবো কোষের চ্যাপ্টারে। তারপর দেখো এদের সবুজ কণিকা বা ক্লোরোফিল থাকে। ক্লোরোফিলের মেইন কাজ কি, এটা মাথায় ঢুকায় না ভালো মতো, যে ক্লোরোফিলের মেইন কাজ কি। ক্লোরোফিলের মেইন কাজ হচ্ছে তোমার খাদ্য তৈরি করা। ঠিক আছে, খাদ্য তৈরিতে হেল্প করা। এটার উপর একটা ফুল চ্যাপ্টার আছে, সেটা আমরা দেখবো একটু পরে। আচ্ছা, এরপর দেখো যে উদ্ভিদ জগৎ। উদ্ভিদ, এতক্ষণ আমরা যে পাঁচটা আমাদের ভাগ ছিল, এই পাঁচটা ভাগ কিন্তু আমরা বুঝতে পেরেছি। এই পাঁচটা ভাগ আমরা বুঝতে পারলাম। আমরা প্রশ্ন নিব, কারো কোনো প্রশ্ন থাকলে তোমরা হচ্ছে এই করে রাখো একটু, মানে মানে কি বলে, তোমরা হচ্ছে প্রশ্নটা মাথায় রাখো, আমরা একটু পর প্রশ্ন নিব এই চ্যাপ্টার শেষ করে। তারপর দেখো উদ্ভিদ জগৎ যেটা, উদ্ভিদ জগৎকে আমরা দুই ভাগে ভাগ করি, একটা কি অপুষ্পক, একটা কি সপুষ্পক। অপুষ্পক মানে কি, যার কি ফুল ফল, তারপর হচ্ছে তোমার মূল, এগুলো মানে ফুল ফল হয় না যার, ঠিক আছে, ফুল ফল বীজ,
ফুল ফল বীজ যাদের হয় না, ফুল হয় না, ফল হয় না, বীজ হয় না, এদেরকে আমরা কি বলি? অপুষ্পক উদ্ভিদ বলি। আর সপুষ্পক কারা? যাদের কি ফুল হয়, ফল হয়, বীজ হয়, এদেরকে কি বলি আমরা? সপুষ্পক বলি। ঠিক আছে? তো এখানে দেখো, মোটামুটি আমাদের অপুষ্পক উদ্ভিদকে আবার তিন ভাগে ভাগ করে, একটা কি সমাঙ্গবর্গীয়, মধ্যবর্গীয়, ফার্নবর্গীয়। আচ্ছা, এই সমাঙ্গবর্গীয় কোনটা? এই সমাঙ্গবর্গীয় হচ্ছে তারাই যাদের কি তোমার দেহে মূল কাণ্ড পাতা কোনো ভাগেই তুমি ভাগ করতে পারবে না। এখানে একটু ফার্স্ট ফার্স্ট ছবিটা দেখো। এদের দেহে তুমি কি কোনো ফুল, ফুল পাচ্ছ, ফল পাচ্ছ, পাতা পাচ্ছ? কিছুই পাচ্ছ না কিন্তু। কিন্তু সে কিন্তু উদ্ভিদ, সে উদ্ভিদ কিন্তু এগুলো পাচ্ছ না। যার তুমি দেহটাকে মূল কাণ্ড পাতা কিছুতেই ভাগ করতে পারবে না, তাকে আমরা কি বলি? সমাঙ্গবর্গীয় উদ্ভিদ বলি। ঠিক আছে, ওকে, ডান। এরপরে এদের মধ্যে কিছু কিছু আছে তারা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, তাদেরকে বলি শৈবাল, যেমন স্পাইরোগাইরা। আবার কিছু আছে কি নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, তাদেরকে কি বলি আমরা? অ্যাগারিকাস, তারা কি ছত্রাক। দেখো, একটু আগে, এখন আমি একটা প্রশ্ন করবো তোমাদেরকে যে খাদ্য তৈরির জন্য কোন উপাদানটা লাগে, একটু কমেন্ট বক্স জানো। একটু আগে বারবার বলছি, খাদ্য তৈরির জন্য কোন উপাদানটা লাগে মেইনলি? বলতো, খাদ্য তৈরির জন্য মানে মেইনলি কি কি লাগে? কমেন্টে জানাও, এখন এখন কমেন্ট নাই কেন? হ্যাঁ, ক্লোরোফিল, গুড। জুলকারনাইন বলছে কি ক্লোরোফিল। সো ক্লোরোফিলটা আমাদের লাগে। তো এরপর দেখো, এই ক্লোরোফিল আছে বলেই আমাদের কিন্তু এই যে অ্যাগারিকাস বা মানে অ্যাগারিকাস না, আমাদের স্পাইরোগাইরা বা শৈবাল, শৈবাল কেন নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে বলো? কারণ শৈবালের কি আছে? ক্লোরোফিলটা আছে, কিন্তু অ্যাগারিকাসের নাই। তাই কি সে নিজে একটা নিজে তৈরি করতে পারে না। ওকে, ডান। তারপর দেখো মসবর্গীয়। আমরা হচ্ছে সমাঙ্গবর্গীয়তে দেখলাম কি তোমার দেহকে তুমি মূল কাণ্ড পাতা কিছুতেই ভাগ করতে পারবে না, কিন্তু মসবর্গীয়তে কি তুমি কাণ্ড আর পাতায় ভাগ করতে পারবা। বাট মূল নাই এদের। মূলের পরিবর্তে কি থাকে এদের? রাইজোয়েড থাকে। রাইজোয়েড কি একটা সূত্রাকার একটা অঙ্গ থাকে। ঠিক আছে? এরা মেনলি কারা? তুমি তুমি দেখো না বিভিন্ন দেয়ালের মধ্যে, মাঝে মাঝে তুমি দেখো না যে একটা ধরে একটা দেয়াল, দেয়ালের মধ্যে কিছু তোমার একটা তোমার হালকা পাতলা লতা টাইপ কিছু গাছ টাছ থাকে, দেয়াল বেয়ে তারা বড় হয়। দেয়াল একদম, অনেকে কিন্তু এগুলো ডেকোরেশনের কাজে ইউজ করে। এইগুলোই হচ্ছে আমাদের কি মসবর্গীয় উদ্ভিদগুলো। ঠিক আছে? তারপর তুমি দেখো এখানে ফার্নবর্গীয় যে উদ্ভিদগুলা, তাদের দেহকে তুমি কি মূল কাণ্ড পাতা তিন ভাগেই ভাগ করতে পারবা। ঠিক আছে? এদিকে তিন ভাগে ভাগ করা যায়। So, এগুলোকে আমরা কি ফার্নবর্গীয় বলি, যেমন টেরিস। উদাহরণগুলো সবগুলো কি তোমার একটু মুখস্থ করতে হবে, বাট বাকিগুলো বুঝে বুঝে পড়তে হবে। এখন দেখো, তিনটা জিনিস কিন্তু খুব ইজি। এগুলো পড়ার টাইমে তোমাকে আমি বলবো কি একটা জিনিস করবা, টেবিল বানাবা নিজে নিজে। সমাঙ্গবর্গীয়, মধ্যবর্গীয়, ফানবর্গীয়। এরপর কি, দেহকে তুমি মূল কাণ্ড পাতায় ভাগ করা যায় না, মূল কাণ্ডতে ভাগ করা যায়, মূল কাণ্ড পাতায় ভাগ করা যায়, তিনটাতেই। ঠিক আছে, এরকম ভাবে তুমি পড়বা। তাহলে টেবিল বানিয়ে পড়লে তোমার দেখবে যে খুব এগুলো মনে থাকে। ঠিক আছে? তারপর দেখো সপুষ্পক উদ্ভিদ, এগুলা কি? সপুষ্পক উদ্ভিদ মানে হচ্ছে তোমার মূল কাণ্ড, তোমার হচ্ছে এখানে কি এগুলো তো ভাগ করতে পারোই তুমি। তারপর এদের একটা ইম্পর্টেন্ট ফিচার যেটা কি হয়, এদের কি দেহ মূল কাণ্ড পাতায় বিভক্ত থাকে। ঠিক আছে? প্লাস এদের কি ফুল ফল বীজ এগুলো হয়, মূল কাণ্ড পাতায় বিভক্ত থাকবে, এন্ড ফুল ফল বীজ সবই হবে। এগুলোকে আমরা আবার দুই ভাগে ভাগ করি, একটা কি নগ্নবীজি, একটা আবৃতবীজি। নগ্নবীজি কোনটা, আবৃতবীজি কোনটা? দেখো, আবৃতবীজি কোনগুলা? তুমি যে ফলগুলা খাও, তুমি আম, কাঁঠাল, এগুলা কি তোমার যে বীজটা, বীজটা কিন্তু ফল দিয়ে আবৃত থাকে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যেমন তোমার সাইকাস আর পাইনাস, এদের ক্ষেত্রে তোমার কি হয়, তোমার হচ্ছে যে এই বীজগুলা না বাইরে হয়, একদম ফল টল হয় না, ডিরেক্ট বীজ হয়। এগুলোকে আমরা বলি নগ্নবীজি, আবৃতবীজি। আবৃতবীজি মানে কি ঢেকে আছে, আর নগ্নবীজি মানে কি বীজটা নগ্ন, বীজটা কি কিছু দিয়ে ঢেকে নাই। এরপর দেখো অ্যানিমেলিয়া। অ্যানিমেলিয়া আছে তোমার, একটা জিনিস মনে রাখবে, এটা বলি একটু একটু পর কাজে লাগবে তোমার গিয়ে, যে তোমার যে প্রাণীকোষ, প্রাণীকোষে কোনো কোষ প্রাচীর থাকে না। প্রাণীকোষে কোনো কোষ প্রাচীর থাকে না, উদ্ভিদ কোষে কোষ প্রাচীর থাকে। এটা মনে রাখার উপায়টা কি? তোমার প্রাণীকোষ, একটা যে প্রাণী, তুমি তোমার নিজের বডিটা একটু দেখো, আর একটা গাছের বডি দেখো, ম্যাক্সিমাম ক্ষেত্রে গাছের বডিটা শক্ত না আমাদের বডির চেয়ে। এটা তুমি মনে রাখবা যে কি গাছের কোষ প্রাচীর থাকে কোষে। এটা কিন্তু জাস্ট মনে রাখার জন্য, ঠিক আছে? আবার দেখো, তোমার প্লাস্টিকও কিন্তু থাকে না প্রাণী কোষে, এটা কিন্তু উদ্ভিদ কোষে প্লাস্টিকটা থাকে। প্লাস্টিকটা মেনলি কেন দরকার হয়? রঙের জন্য। তোমার মেনলি প্লাস্টিকের কারণে কি রং তৈরি হয়, এগুলো আমরা কোষের চ্যাপ্টারে গিয়ে পড়বো, এখন একটু করে বলে যাচ্ছি যাতে তুমি পরে করতে পারো। খাদ্যের জন্য কিন্তু এই অ্যানিমেলিয়া, এরা কিন্তু কি অন্যের উপর নির্ভরশীল। মানুষের কি তুমি কি কখনো দেখছো, তুমি ধরো যে একটা গাছ কি করে, সে কি সূর্যের আলোতে ক্লোরোফিলের মাধ্যমে সে নিজের খাবার নিজে তৈরি করে।
কিন্তু তুমি কি কখনো এমন হয়েছে যে তুমি রোদের মধ্যে অনেক দাঁড়ায় আসো, দাঁড়ায় থাকার পরে অনেকক্ষণ দাঁড়ায় থাকার পর তোমার পেট পেট দেখো কাচ্চি দিয়ে পেট ভরে গেছে তোমার, ঠিক আছে? এমন কি হয়েছে কখনো? হয় নাই। কারণ কি? কারণ তুমি নিজের খাদ্য নিজে তৈরি করতে পারো না, গাছ পারে এটা, বাট তুমি এটা পারো না, ঠিক আছে? মানে মানুষ পারে না, বা আমরা প্রাণীরা পারি না। সো এই প্রাণী জগৎকে আমরা আবার মেরুদণ্ডের উপস্থিতির উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করি, যে মেরুদণ্ড আছে কি নাই এর উপর ভিত্তি করে আমরা দুই ভাগে ভাগ করি, একটা কি অমেরুদণ্ডী, একটা হচ্ছে কি মেরুদণ্ডী, ঠিক আছে? এখন মেরুদণ্ডী কারা? যাদের মেরুদণ্ড আছে, যেমন মাছ, ব্যাঙ, পাখি, টিকটিকি এরা, আর যে কাজের নাই, মশা, মাছি এরা, ঠিক আছে? এটা একটু আমাদের দেখতে হবে। এখন আমরা পড়বো আসলে মেরুদণ্ডী আর অমেরুদণ্ডীর মধ্যে পার্থক্যগুলো আমরা পড়বো। তোমরা এর মধ্যে জানো আমি বেশ কিছু ফিচার আলোচনা করে দিই, যেমন যাদের তোমার মেরুদণ্ড নাই। মেরুদণ্ড কোনটা? তুমি যে সোজা হয়ে দাঁড়াও, তুমি সোজা হয়ে দাঁড়ানোর ফলে তোমার বডি যে মানে স্ট্রেইট থাকে যে জিনিসের জন্য, সেটাই কি মেরুদণ্ড, ঠিক আছে? এদের দেহে কি কোনো কঙ্কাল থাকে না। চোখটা হয় কি তোমার, হয়তোবা তোমার সরল প্রকৃতির হয় একদম, আর নাইলে অনেকগুলা চোখ একসাথে থাকে, সেটাকে আমরা কি বলি, পুঞ্জাক্ষী বলি। এই ওয়ার্ডটা কিন্তু থাকে, যে পুঞ্জাক্ষী কোন ধরনের প্রাণীর থাকে, সেটা কি অমেরুদণ্ডী প্রাণীর থাকে। এদের কোনো লেজও নেই আবার, ঠিক আছে? অমেরুদণ্ডী প্রাণী কি নানান ধরনের হয়, এগুলো একটু দেখবা, আলোচনা করবা, যে কেঁচো জোকের এক ধরনের আছে, তারপর শামুক ঝিনুকের আছে এক ধরনের, ঠিক আছে? তারপর পৃথিবীতে পতঙ্গ শ্রেণীর সংখ্যা কিন্তু বেশি সবচেয়ে, এগুলো একটু পড়বা, জায়গায় জায়গায় নিজেরা পড়বা। এরপর দেখো আবার এই দেহকে আমরা তিনটা ভাগে ভাগ করি, যেমন কি মস্তক, বক্ষ, উদর, ঠিক আছে? এগুলো একটু দেখবা, এগুলো আহামরি কিছু না, পারবা। আর মেরুদণ্ডী প্রাণীর ক্ষেত্রে কি হয় আসলে? মেরুদণ্ডী প্রাণী কি, মেরুদণ্ড আছে, দেহের ভিতরে কঙ্কাল থাকে, পাখনা বা দুই জোড়া থাকে তোমার, হ্যাঁ, পা থাকে, হয়তো পাখনা থাকে নাহলে পা থাকে। চোখটা থাকে কি সরল প্রকৃতির। মানুষ ছাড়া সব মেরুদণ্ডী প্রাণী কি লেজ থাকে। আর তোমার ফুলকা বা ফুসফুসের মাধ্যমে এরা শ্বাসকার্য চালায়, যেমন আমরা মানুষ, তারপর যারা যে উন্নত শ্রেণীর প্রাণী, আমরা তো ফুসফুস দিয়ে কি শ্বাসকার্য চালাই। বাট মাছের ক্ষেত্রে কি হয়? মাছের একটা পটকা দেখো না, পটকা ফুলে থাকে, মাছ কাটার পর এটা কি ফুলকা, আর এটা দেখি শ্বাস দেয় না, এরকম কাজ করে, ঠিক আছে? মেরুদণ্ডী প্রাণীকে আমরা আবার নানান ভাগে ভাগ করি, দেখো এখানে এগুলো একটু আলোচনা আছে, যেমন ব্যাঙ হচ্ছে কি উভচর প্রাণী, এরা একটু দেখবা। তারপরে টিকটিকি কুমির এরা কি সরীসৃপ প্রাণী। তারপর তোমার দেখো হাঁস মুরগি এরা কি, এরা কি পক্ষী শ্রেণী প্রাণী, ঠিক আছে? তারপর দেখো যে বানর টানর এরা কি স্তন্যপায়ী। স্তন্যপায়ী মানে কি, যারা মায়ের মানে বুকের দুধ পান করে, হ্যাঁ, এরা স্তন্যপায়ী, ঠিক আছে? এই ধরনের জিনিসপত্র একটু পড়বা। এদের কি মস্তিষ্ক ও দেহের গঠনও বেশি উন্নত, মানে এই ধরনের জিনিসগুলো একটু দেখতে হবে। তোমরা মোটামুটি ধারণা আছে এগুলা, বাট কিভাবে পড়বা সেটা একটু আমি দেখিয়ে দিলাম। এখন তোমাদের যাদের যাদের এই চ্যাপ্টারের উপর প্রশ্ন আছে, ডাউট আছে, সেগুলো একটু আমাকে জানাও। হাত তুলো, আমি একজন একজনকে প্রশ্ন করতে দিব। এক সেকেন্ড, তোমাদের হচ্ছে হাত তুলে রাখো, এরপর আমি জানাচ্ছি। আমি একটু পারমিশনটা দিই তোমাদেরকে। আর সাউন্ড করিও না, ঠিক আছে? যাতে বারবার আমার পারমিশন দেওয়া নেওয়া এগুলো না করতে হয়। ওকে। সো ওকে, সো ইয়ে বলো, কে, মুনিফ বলো। তার সরীসৃপ মানে কি? সরীসৃপ মানে হচ্ছে, দেখো আমরা এখানে এই যে তোমাদের পারমিশন দিলাম, এই যে দেখা দেখা শুরু করে দিয়েছো বোর্ডের মধ্যে, এই যে দেখাচ্ছ। জাহিনকে, জাহিনকে আমি ক্লাস থেকে বের করে দিব। সরীসৃপ প্রাণী হচ্ছে কি, দেখো তোমার হচ্ছে, আমি আবার তোমাকে ইয়েতে যাই, তোমাকে দেখাচ্ছি আমি। আমাদের মেইনলি তোমার সরীসৃপ কোনগুলা? সরীসৃপ হচ্ছে তো আমাদের দেখো সাপ টাপ এগুলো আছে না, সাপ, তারপর ধরো যা হচ্ছে বুকের উপর, হ্যাঁ, ভর করে চলে। কারা? যারা তোমার বুকের উপর ভর করে চলে, তাদেরকে আমরা কি বলি? সরীসৃপ বলি। যেমন কুমির, বুকের উপর ভর করে কে চলে? তোমার কুমির। তারপরে সাপ, ঠিক আছে? এই ধরনের প্রাণীকে আমরা কি বলি? সরীসৃপ প্রাণী বলি। ওকে। জি স্যার। তারপর আর কারো প্রশ্ন আছে? বলো তো আর কারো প্রশ্ন আছে কিনা কোনো। স্যার আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ জি বলো, একটু তাড়াতাড়ি বলে ফেলো সবাই, ঠিক আছে? প্রশ্নগুলো বলে ফেলো, হাত না তুলে আমরা না নিয়ে একটু বলে ফেলো কয়েকজনের যাদের প্রশ্ন আছে, তাড়াতাড়ি। স্যার মার্গিউলিস তো আধুনিক যে জীবের বৈচিত্র্য এটার শ্রেণীবিন্যাস করছিল, তো এটা বাংলায় লেখা মার্গিউলিস আর ইংলিশে লেখা মার্গিউলিস, তো পরীক্ষা আসলে কোনটা দিব? পরীক্ষায় আসলে তুমি যদি তোমার ধরো যেহেতু বইয়ে যেটা আছে সেটা ম্যাগিউলিসই লিখবা, আর তোমার হচ্ছে অপশনে যেটা থাকবে সেটা লিখে ফেলবে, এগুলো সমস্যা নেই এগুলো নিয়ে, মোটামুটি ঠিক আছে। বইয়ে যেটা লেখা আছে সেটা লিখবা, ম্যাগিউলিসই লিখবা। ওকে, নেক্সট কোনো প্রশ্ন? আর শামুক কোন ধরনের প্রাণী?
শামুক এরা হচ্ছে কি, এরা হচ্ছে তোমার অ্যানেলিডা বলে এদেরকে, ঠিক আছে? তো এইগুলো হচ্ছে এখন তো ইয়েতে পাবা না। অ্যানেলিডা নামে একটা ভাগ আছে, এটা তুমি বড় ক্লাসে গিয়ে পাবা। এখন আপাতত ধরো যে এরা, তুমি এদেরকে মানে ভাগ করতে পারছো না, মানে ধরো এরা যে যে ধরনের প্রাণী একদম ডিটেইলডে, এটা আসবে না তোমার এখন পরীক্ষাতে। অ্যানেলিডার মধ্যে পড়ে এরা, এটা হচ্ছে বড় ক্লাসের পড়া, ঠিক আছে? এখনো তুমি আপাতত ভাগ করবা কিসের মাধ্যমে, এরা কি স্তন্যপায়ী নাকি অস্তন্যপায়ী, ঠিক আছে? এইভাবে ভাগ করবা এদেরকে আপাতত। মানে মেরুদণ্ডী নাকি অমেরুদণ্ডী, এদের কি মানে এই টাইপ ভাগে আগে ভাগ করতেছো তুমি আপাতত। এই শামুককে তুমি আপাতত মেরুদণ্ডী প্রাণীর মধ্যে, অমেরুদণ্ডী প্রাণীর মধ্যে ধরবা, ঠিক আছে? শামুক, ঝিনুক ধরো, এরকম। এখানে তোমার বইয়ের কোনো ডিটেলস লেখা নাই। তোমার আরো কিছু ভাগ আছে, তোমার পরিফেরা, নিরারিয়া, অ্যানালিরা, একাইনোডার্মাটা, প্ল্যাটিহেলমিনথেস। এই ধরনের ভাগগুলো তোমরা হচ্ছে একদম ইয়েতে গিয়ে পাবা, বড় ক্লাসে, একদম 11-12 গিয়ে পাবা, মানে এর আগে পাবা না। আচ্ছা, সো মোটামুটি আর কোনো প্রশ্ন থাকলে একটু বলে ফেলো, আমরা প্রশ্ন ক্লিয়ার করে আগাই সামনে। আচ্ছা, স্যার আমার একটা প্রশ্ন আছে। জি বলো, তাড়াতাড়ি বলো। পুঞ্জাক্ষী মানে কি? পুঞ্জাক্ষী মানে হচ্ছে তোমার, এটার ইংলিশটা হচ্ছে কি, কম্পাউন্ড আই, কম্পাউন্ড। তোমরা শুনো নাই সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্স? কম্পাউন্ড জিনিসটা কি? দেখো, একটা কম্পাউন্ড সেন্টেন্সে তুমি কি করো, যেমন ধরো যে এই যে একটা সেন্টেন্স যে সে কি চোর, সে কারণ কি, সে ডিসঅনেস্ট। কম্পাউন্ড সেন্টেন্সে তুমি কি করো যে সে ডিসঅনেস্ট এবং সে চোর, তুমি কি করতেছো, দুইটা সেন্টেন্স কি যোগ করতেছো না? এরকম যদি তোমার, যাদের চোখ সিম্পল না, অনেকগুলো চোখ থাকে যাদের একসাথে, এটা একটা ধরো জায়গা, এখানে একটা চোখ, দুইটা চোখ, তিনটা চোখ, চারটা চোখ, এটাকে বলি আমরা কি, পুঞ্জাক্ষী। দেখো, সন্ধি বিচ্ছেদ পড়ো নাই? পুঞ্জাক্ষী সন্ধি বিচ্ছেদ হবে এমন যে এরকম, পুঞ্জ প্লাস অক্ষী। পুঞ্জ কি, একটা অনেকগুলো একসাথে, আর অক্ষী মানে কি, চোখ বা আখি। ঠিক আছে, ক্লিয়ার সবাই? স্যার আমার একটা প্রশ্ন আছে। জি, তাড়াতাড়ি বলেন, প্রশ্ন তাড়াতাড়ি বলেন। স্যার কুণ্ডলিত মানে কি? কুণ্ডলিত মানে কয়েলড, বা হচ্ছে তোমার এরকম পাকানো। তুমি দড়ি টড়ি কখনো পাকাইছো না, এটাকে বলে কুণ্ডলিত, ঠিক আছে? এরপর, আচ্ছা, আমরা শুরু করি, পরে আবার প্রশ্ন নিবেন। আপাতত আপনারা সবাই একটু মিউট রাখেন। ওকে, দেখেন এখন এরপরে কোষ। কোষ জিনিসটাই তো আমি একটু ধারণা দিয়ে আসছি। এটা কি জীবদেহের গঠন ও কাজের একক, ঠিক আছে? যেমন আমরা এই যে বাসা বানাই ইট দিয়ে, এরকম। আমরা কি এখন বাইরে ওয়ালের দিকে তাকাও তো, তুমি কোনো ইট দেখতে পাচ্ছ কিনা? কোনো ইট পাবা না তুমি। কিন্তু ইট কিন্তু আছে ভেতরে। তোমার এই বাসার বিল্ডিং ব্লকটা কিন্তু ইট, বাসার কিন্তু গাঠনিক এককটা কিন্তু ইট, ঠিক আছে? এরকমই আমাদের বডিও অনেক কোষ দিয়ে গঠিত হয়, ট্রিলিয়ন ট্রিলিয়ন কোষ দিয়ে। অ্যান্ড এই কোষগুলা তোমার হচ্ছে কি, তুমি বাইরে থেকে দেখতে পাও না, কারণ তোমার বডিটা ফর্ম হয়ে গিয়েছে, বডিটা তৈরি হয়ে গেছে, ঠিক আছে? তো এখানে তোমরা কোষটা পড়বা, এখানে তোমার আণুবীক্ষণিক যন্ত্রের কিছু ব্যাপার স্যাপার আছে, আলোচনা আছে, সালটা একটু দেখবা, এগুলো একটু পড়বা। অনেকে তোমাকে বলবে যে আণুবীক্ষণিক যন্ত্র এইটা আঁকাইতে, মুখস্থ করতে এটা কখনোই আসবে না, এটা বাদ। তুমি এখান থেকে খালি মোটামুটি ডিটেলসে পড়বা, আর এটা কি, কাটা, এটা হচ্ছে আমাদের কি লাগবে না। ঠিক আছে, এখন আমাদের যে জিনিসটা ইম্পর্টেন্ট, আগে একটু দাগায় নাও, এই দুইটা ফিগার খুব ভালো মতো আঁকাইতে হবে আমাদের। এটা তো আমাদের হোমওয়ার্ক। হোমওয়ার্ক একটু লিখে নাও, এই দুইটা ছবি আঁকাবা, প্লাস হচ্ছে কি এগুলো লিখবা কোনটা কি। অ্যান্ড এটা কিন্তু শুধু পেন্সিল দিয়ে করতে হবে, এখানে কিন্তু কলম দিয়ে করা যাবে না এই কাজটা। প্লাস এই নিউক্লিয়াসটা আঁকানো শিখবা। আচ্ছা, এখন আমরা আলোচনা করব যেটা মেইন জিনিস আজকের ক্লাসের, সেটা হচ্ছে আমরা কি প্রাণী কোষ আর উদ্ভিদ কোষ, এই দুইটা জিনিসের আমরা আলোচনা করবো আজকে। তো আলোচনা করার আগে তোমাকে আমি একটা জিনিস কল্পনা করতে বলবো। এই যে তুমি দুইটা কোষের ছবি দেখতে পাচ্ছ, এই দুইটা কোষকে তুমি দেশ মনে করো একটা। এই দুইটা কোষকে তুমি, বাংলাদেশের যে ম্যাপটা আছে ধরো, এই বাংলাদেশের ম্যাপের সাথে আমি কম্পেয়ার করছি। এখন তুমি একটু ভাবো, একটা দেশের মধ্যে সবচাইতে ইম্পর্টেন্ট জায়গা কোনটা, আমাকে একটু বলো তো তোমরা। কমেন্ট বক্সে বলো যে একটা দেশের সবচাইতে ইম্পর্টেন্ট জায়গা কোনটা, একটু বলো তো। একটা দেশের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা কোনটা, কেউ বলতে পারতেছো না? নাকি আমি দেখতে আর পাচ্ছি না? রাজধানী। ওকে, গুড। ঠিক আছে, একজন বলে দিয়েছে আমাকে, থ্যাঙ্কস। রাজধানী, আমি একটু দাঁড়াও, আমি একটু এটা বেশি ইয়ে করে ফেলেছি তো, আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা, হ্যাঁ, রাজধানী, তোমরা অনেকে বলে ফেলেছো। রাজধানীটা কি সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা। সো এখন আমাদের, আমাদের ক্ষেত্রে এখন তুমি একটা জিনিস দেখো এখানে, যে একটা সেকেন্ড, আমরা কিন্তু এই কোষের মধ্যে এখন দেখতে পাচ্ছি যে ইম্পর্টেন্ট, সবচেয়ে ইম্পর্টেন্ট যে জায়গাটা আমাদের কোষের মধ্যে, সেই জায়গাটা কি বলতো? এইখানে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গাটা কি, নিউক্লিয়াস। এই যে নিউক্লিয়াস, সো এই নিউক্লিয়াসটা হচ্ছে আমাদের কোষের সবচাইতে ইম্পর্টেন্ট জায়গা।
সো এটাকে আমরা কি করতেছি, একটা দেশের রাজধানীর সাথে কম্পেয়ার করতেছি। দেশের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট রাজধানী, সো আমাদের কোষের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট কোনটা, সেটা হচ্ছে আমাদের নিউক্লিয়াসটা। ওকে, তারপর দেখো আমাদের একটা দেশের চারপাশে কি বাউন্ডারি থাকে না? আমাদের একটা কিন্তু বাউন্ডারি, একটা জিনিস হচ্ছে বাউন্ডারি, একটা হচ্ছে কি কাঁটাতারের বেড়া, ওইটা আলাদা। তোমার বাউন্ডারিতে তুমি যদি বেড়া নাও দাও, তুমি যদি কোনো ওয়াল নাও বানাও, তাও কিন্তু সেটা বাউন্ডারি হয়। কিন্তু ওয়াল যদি যেটা বানাও তুমি, সেটা তো ওয়াল। বাট ওয়ালের বাইরেও কিন্তু কি একটা বাউন্ডারি আছে তোমার, সেটা কি আমরা মেপেছি, মেপে বানিয়েছি। সো সেই যে জিনিসটা, যে জিনিসটা কি তোমার, যে একটা জাস্ট এই বাউন্ডারিটা আছে তোমার, এটাকে আমরা কি বলি? এটাকে বলি আমরা হচ্ছে তোমার কোষ ঝিল্লি। আমাদের প্রতিটা সেলের কি এরকম ডিফাইন্ড একটা বাউন্ডারি আছে, সেটাকে আমরা কি বলি? কোষ ঝিল্লি। একটা কথা তোমাকে আমি বলে এসেছিলাম প্রথম চ্যাপ্টারে, যে পরে গিয়ে কাজে লাগবে, সেটা কি, যে শুধুমাত্র প্রাণী কোষেরই কি কোষ প্রাচীর থাকে। আমাদের বাউন্ডারি বাইরে যে কাঁটাতারে বেড়া থাকে না, বা বর্ডার গুলাতে আমাদের দেশের, কেউ কি বর্ডার অঞ্চলে আছো? সে থাকে, বা দেখেছো অনেকেই, বা ওয়াল থাকে বিভিন্ন দেশে, যেমন ইন্ডিয়া পাকিস্তানে কি একদম ওয়াল করা, একদম ওদের, ওদের মধ্যে এত ঝামেলা। সো শুধুমাত্র প্রাণী কোষে কিন্তু এরকম কোষ প্রাচীরটা থাকে, কিন্তু উদ্ভিদ কোষে কি কোনো কোষ প্রাচীর থাকে না। তুমি এখানে দেখতে পাবে যে প্রাণী কোষের ক্ষেত্রে দেখো তুমি, এখানে কিন্তু এই যে আরেকটা এক্সট্রা লেয়ার আছে, কিন্তু এখানে কিন্তু কোনো এক্সট্রা লেয়ার নাই, দেখো একটা লেয়ারই আছে শুধু। সো এটা কি আমাদের, আমাদের প্রাণী কোষ, আর এটা কি আমাদের উদ্ভিদ কোষ। ঠিক আছে, এটা বুঝতে পেরেছো তোমরা? আমরা কি বুঝতে পারলাম? কোষ ঝিল্লি বুঝতে পারলাম, কোষ প্রাচীরও বুঝতে পারলাম। আমরা এখানে কি বুঝতে পারলাম? নিউক্লিয়াসটা। বিস্তারিত পরে আলোচনা করি আমরা। আচ্ছা, একটা দেশে যখন তুমি কোনো বিদ্যুৎ উৎপাদন করতে যাও, তোমার কি একটা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র লাগে না, যেটা পাওয়ার হাউস হিসেবে কাজ করে একটা দেশের? একটা থাকে না, অনেক থাকে, ধরে নিচ্ছে একটা থাকে। সো এরকম জিনিস হচ্ছে আমাদের প্লাস ইয়াতে, তোমার এখানে কি, আমাদের মাইটোকন্ড্রিয়া। ঠিক আছে, মাইটোকন্ড্রিয়ার কাজ কি? মাইটোকন্ড্রিয়া হচ্ছে তোমার বডিতে কি করে, তোমার শক্তি সাপ্লাই দেয়। ঠিক আছে, এনার্জি হাউস বা পাওয়ার হাউস বলে আমরা, পাওয়ার হাউস বলি। মাইটোকন্ড্রিয়া কি করে আমাদের এই কোষের মধ্যে কি পাওয়ার সাপ্লাই দেয়। আচ্ছা, তোমরা কি কেউ ক্যাসেট দেখেছো, সিডি দেখেছো? সিডি, যেগুলোতে আগে আমরা সিনেমা দেখতাম ছোটবেলা, দেখেছো? তো সিডি যদি তোমরা দেখে থাকো, তোমরা দেখবা সিডি মাঝখানে কি ফাঁকা থাকে না একটা? সেই সিডির মাঝখানে যে ফাঁকা জায়গাটা, এটাকে তুমি কি কোষ গহ্বর হিসেবে ধরতে পারো। এটা কিন্তু গহ্বর না। তোমাদের অর্ক স্যার একদিন ক্লাসে বলেছিলাম, দেখেছিলাম যে আহ্বান না, আহ্বান বা জিহ্বা, উচ্চারণটা কিন্তু জিব্বা না, জিব্বা, জিব্বা, গহ্বর এসব না, জিহ্বা, গহ্বর। ঠিক আছে, উচ্চারণটা এমন গহ্বর, তারপর কি আহ্বান, তারপর এরকম উচ্চারণ। ঠিক আছে, সেই গহ্বর মানে কি গর্ত। এরকমই কি তোমার কোষের মধ্যে এরকম গর্ত থাকে। এই গর্তটা তোমার মেইনলি থাকে কিসে? গর্তটা মেইনলি থাকে তোমার মানে প্রাণ উদ্ভিদ কোষে বেশি থাকে। প্রাণী কোষে থাকলেও খুব ছোট ছোট থাকে, দেখো তুমি তোমার বইয়ে ছোট ছোট আছে কিছু কোষ গহ্বর, কিন্তু প্রাণী কোষে খুব বেশি বেশি থাকে। ঠিক আছে, এই যে কাজগুলো করতেছে। তারপর নিউক্লিয়াসের ভিতরে কিছু ভাগ আছে, সেটা আমরা পরে পড়াচ্ছি আলাদা করে। তারপর ক্লোরোপ্লাস্ট, এটা থাকে শুধু তোমার কি, শুধু উদ্ভিদ কোষে থাকে। ক্লোরোপ্লাস্টের কাজ কি? তোমার গাছের পাতা যে ইয়ে, তোমার গাছে যে সবুজ কালার হয় পাতা টাতা, এসব কি ক্লোরোপ্লাস্টের কারণে হয়। ঠিক আছে, তো এইটা মোটামুটি বেসিক একটা ডিসকাশন। এই বেসিক ডিসকাশনটা তোমরা একটু আমাকে জানাও, তোমরা বুঝতে পেরেছো কিনা। Yes, sir. কমেন্ট বক্সে জানাও, রেসপন্স করা দরকার নেই এভাবে। ওকে, Yes, sir. কমেন্ট বক্সে জানাতে বলেছি। ওকে, এরপর দেখেন এইখানে আমাদের জীবকোষের প্রকারভেদ। আমরা জীবকোষকে মেইনলি দুই ভাগে ভাগ করি। আমরা কিন্তু প্রথম চ্যাপ্টারে দেখে আসলাম, আমরা দুই ভাগে ভাগ করি। কি কি ভাগ? একটা হচ্ছে তোমার দেহকোষ, একটা কি জনন কোষ। এটা কি প্রকৃত কোষ, কাজের ভিত্তিতে। আমরা কাজের ভিত্তিতে করি কি দুই ভাগে, দেহকোষ আর জনন কোষ। দেহকোষ কোনটা? যেটা তোমার বডিতে, তোমার বডিতে, গাছের বডিতে যে কোষটা ইউজ করা হয়, সেটা কি দেহকোষ। আর জনন কোষ কোনটা? যে ধরনের কোষ মানুষের প্রজননে সাহায্য করে। মানে তোমার এক জেনারেশন থেকে আরেকটা জেনারেশনে যখন যায় মানুষজন, সেই প্রজননে যারা সাহায্য করে, সেটাকে আমরা কি বলি? জনন কোষ বলি। ঠিক আছে, তারপর আমরা আরেকটা ভাগ কিন্তু দেখে এসলাম প্রথম চ্যাপ্টার, সেটা কি একটা আদি কোষ, একটা কি প্রকৃত কোষ। আদি কোষ কোনটা? যেসব কোষ তোমার কি নিউক্লিয়াস ঠিক মতো থাকে না, সেটাকে আমরা আদি কোষ বলি। আর প্রকৃত কোষ কোনটা? যেখানে নিউক্লিয়াস খুব ভালো মতো থাকে। ঠিক আছে, এটা গেল। এখন আমরা জীবকোষের গঠনটা দেখি আমরা। দেখো কোষ প্রাচীর, কোষ প্রাচীর নিয়ে তো অনেক কথা বলে ফেলছি অলরেডি আমরা। শুধু উদ্ভিদ কোষে থাকে কোষ প্রাচীর, এদের কোনো কি প্রাণী কোষে কোনো কোষ প্রাচীর নেই। এটা কি জড় পদার্থ দিয়ে তৈরি হয়েছে। এদের কোষ প্রাচীর ছিদ্র থাকে, এদের কি বলি আমরা, কূপ বলি। এগুলো আমরা পড়ে নিতে পারবো। প্রোটোপ্লাজম কি, এখন আসলে আমরা একটু দেখি। প্রোটোপ্লাজম এটা একটু মুছে দিই আমি, এখানে যা যা লিখলাম, তাহলে আরো ভালো মতো দেখাতে পারবো। দেখো এখানে তুমি একটা জিনিস দেখতে পারবা, এখানে মোটামুটি আমাদের কোষ ঝিল্লির ভেতরে
কোষ ঝিল্লির ভিতরে এবং নিউক্লিয়াস বাদে যা যা আছে, হ্যাঁ, এইসব জিনিস কি মোটামুটি দেখো, এই যে একটা ডট ডটের মধ্যে আছে না, এই যে ডট 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 ডট, এই ডট ডট জিনিসগুলো কি জানো? এগুলো হচ্ছে কি একটা লিকুইড জিনিস। এই লিকুইড গুলোকে আমরা কি বলি? এই লিকুইড গুলোকে আমরা বলি কি প্রোটোপ্লাজম। এই জিনিসগুলো ধরো ভাসতেছে। একটু আগে উদাহরণ দিলাম না তোমাকে আমি, যে ধরো এটা দেশের একটা মানচিত্র বা একটা দেশ, ধরো বাংলাদেশের মধ্যে এখন কি বন্যা টন্যা হয়ে গেছে, পানির মধ্যে সব ভাসতেছে। সো ওইভাবে কল্পনা করলে কি এরা সবাই কিন্তু ভাসতেছে? কিসের মধ্যে ভাসতেছে তারা? তারা প্রোটোপ্লাজমের মধ্যে ভাসতেছে। সো এই এই যে জিনিসগুলো আমরা সবগুলোকে কি বলি? প্রোটোপ্লাজম বলি। ঠিক আছে, সম্পূর্ণ জিনিসটাকে আমরা কি এইটুকু বাদে, এই যে নিউক্লিয়াস যে আছে, এই নিউক্লিয়াসটা আর নিউক্লিয়ার যে মেমব্রেন চারপাশে, এইগুলো বাদে আমরা বাকি সবকিছুকে কি বলি? প্রোটোপ্লাজম বলি। ওকে, প্রোটোপ্লাজম আমরা বললাম। ঠিক আছে, সবকিছু ওকে। তারপর এই জিনিসগুলোতে আমাদের কি হয়? এই প্রোটোপ্লাজম বাদে এটাকে আমাদের নিউক্লিয়াস। এখন এখন যে জিনিসটা আমরা দেখবো, দেখো প্রোটোপ্লাজম কি, দেখো কোষপ্রাচীরের অভ্যন্তরে পাতলা পর্দা বেষ্টিত ঝিল্লির নাই, এই জিনিসকে আমরা প্রোটোপ্লাজম বলি। একে জীবনের ভিত্তি বলা হয়। কেন এটাকে জীবনের ভিত্তি বলা হয়? কেন? কারণ এখানে কি লিকুইড সাবস্টেন্সটা থাকে, এবং এই জিনিসটাকে জীবনের ভিত্তি বলা হয়। এই জন্য কি তোমার সেলটা বা কোষটা ঠিক থাকে, এই জন্য আমরা জীবনের ভিত্তি বলি। এটাকে পড়বা, ইম্পর্টেন্ট আসে। এখানে আবার তিনটা ভাগ আছে: কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস। যে তোমাকে একটু আগে যে আমি বলতেছিলাম যে এই যে তিনটা ভাগ, কি কি, এই যে এইটা বাদে বলতেছিলাম, এটা কি, এই যে এটা বাদে, এটা কি নিউক্লিয়াস, এটা কি তোমার কৈশিল্যি। নিউক্লিয়াস আর কৈশিল্যি বাদে প্রোটোপ্লাজমে যে ভাগটা থাকে তাকে আমরা বলি কি? সাইটোপ্লাজম। শুধু লিকুইড যেটা, শুধু লিকুইড পার্টটা, সেটাকে আমরা কি বলতেছি? সাইটোপ্লাজম। প্রোটোপ্লাজম তো সম্পূর্ণটা জুড়ে। এরপর শুধু লিকুইড যেগুলা প্লাস এইটা বাদে এই যে জিনিসপত্র, এটা কি সাইটোপ্লাজমের আন্ডারে পড়ে। এখন দেখো আসলে আমরা সাইটোপ্লাজম কি কি এখন দেখে ফেলে তোমার মনে থাকবে। দেখো, প্রোটোপ্লাজম থেকে নিউক্লিয়াসকে বাদ দিলে যে অর্ধ তরল অংশটা থাকে তাকে আমরা কি বলি? সাইটোপ্লাজম বলি। এর কাজ কি? ক্ষুদ্র ক্ষুদ্র অঙ্গাণুগুলোকে ধারণ করা। আচ্ছা, অঙ্গ আর অঙ্গাণুর মধ্যে পার্থক্যটা তোমার বুঝতে হবে। অঙ্গ কোনটা? যেটা বড় অঙ্গ সেটাকে অঙ্গ, যেটা বড়। আর অঙ্গাণু কোনটা? যেগুলো ছোট ছোট সেগুলোকে আমরা কি? অঙ্গাণু বলি। দেখো এখানে আমাদের এগুলো কিন্তু অঙ্গাণু একটা, যে এগুলো একটা ছোট অঙ্গাণু। অঙ্গাণু বড় অঙ্গ কোনটা এখানে? বা এই যে এইগুলো তোমার যে নিউক্লিয়াস, এটা বড় একটা জিনিস। ঠিক আছে, তারপর দেখো এখানে কোষঝিল্লি। কোষঝিল্লি কোনটা? এই চারপাশে যেটা বর্ডার যেটা, সেটা কোষঝিল্লি। প্লাস্টিড কি? প্লাস্টিডকে বর্ণাধারও বলা হয়। বর্ণাধার মানে কি? বর্ণের আধার। বর্ণের আধার মানে কি? বর্ণ যে ধারণ করে, মানে প্লাস্টিডের মাধ্যমে কিন্তু আমরা প্রাণী কোষে কিন্তু কোনো প্লাস্টিড থাকে না। কেন? কারণ প্রাণী কোষে তোমার কি থাকে না? প্লাস্টিড থাকে না কেন বলো? কারণ প্রাণী কোষে কি, তোমার কালার তো ডিফারেন্ট হয় না। ঠিক আছে, কিন্তু গাছের ক্ষেত্রে তুমি দেখবা পাতা বা ফুল, তুমি গাজর খাও এক কালার, মূলা খাও এক কালার, তুমি হচ্ছে এই বিভিন্ন ফল খাও ডিফারেন্ট কালার। এখন তুমি বলতে পারো স্যার তাহলে কি এই যে অ্যাভাটার যে মুভি দেখলাম, অ্যাভাটার মুভি তো তো নীল কালার, বা স্যার হাল্কের যে মুভি দেখেছি আমরা, হাল্ক তো সবুজ কালার, তাহলে কি তাদের বডিতে প্লাস্টিক আছে? এখন প্রশ্ন হইতে পারে একটা, তাই না? সো তাদের বডিতে ধর যে প্লাস্টিক না থাকলেও তাদেরকে যেরকম জিনিসপত্রগুলো দেওয়া হয়েছে, ইনজেকশন পুশ করা হয়েছে হাল্ককে, ওইখানে কিন্তু এই ধরনের জিনিসপত্র আছে। এই কারণে কিন্তু বডির এই কালারটা চেঞ্জ হয়। বুঝতে পেরেছো? তারপর দেখো এখানে প্লাস্টিক কি, এটা হচ্ছে উদ্ভিদ কোষের একটা বৈশিষ্ট্য। তোমাকে বলেছিলাম যে উদ্ভিদ কোষে কিছু জিনিস আছে যেগুলো প্রাণী কোষে থাকে না। কি কি? প্লাস্টিড, কোষ প্রাচীর, এইগুলা। ঠিক আছে, প্লাস্টিক প্রধানত কি খাদ্য তৈরিতে হেল্প করে, আর অন্যান্য রঙের প্লাস্টিক গুলো কি করে? রঙিন ও আকর্ষণীয় করে। আর বর্ণহীন প্লাস্টিক যেটা, যারা খাদ্য সঞ্চয় করে, যেমন মাটির নিচে তুমি দেখবা যে কি কি কিছু কিছু জিনিসপত্র হয়, মূলা টোলা হয়, এগুলো কিন্তু বর্ণহীন প্লাস্টিক, এটা কিন্তু খাদ্য সঞ্চয় করে এত বড় হয়ে যায়। এটা কিন্তু মূল না। ঠিক আছে, আচ্ছা এরপর কি? কোষ গহ্বর। কোষ গহ্বর কি, একটু কি বলে আসলাম? কোষ গহ্বর কি? গর্ত। এই গর্তের কাজ কি? এই গর্তে তোমার কি বিভিন্ন ধরনের তোমার এক ধরনের তোমার লিকুইড থাকে, সেটাকে কোষ রস বলে। এই কোষ রস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। কোষের উপর যখন কোন চাপ টাপ আসে, যখন ধাক্কা খায়, এটা তোমার হেল্প করে। ঠিক আছে, তারপর মাইটোকন্ড্রিয়া বলে আসছিল। মাইটোকন্ড্রিয়ার কাজ কি? এটা কোষের কি শক্তি উৎপাদন কেন্দ্র। তোমার বাসায় যেমন জেনারেটর থাকে না, জেনারেটর তোমার কি শক্তি উৎপাদন করতে হেল্প করে, তেমন মাইটোকন্ড্রিয়াও কিন্তু শক্তি উৎপাদন করতে হেল্প করে। ঠিক আছে, আর এই অঙ্গাণুর ভেতরে সব ধরনের তোমার কি, তোমার যে রিয়াকশন গুলো আছে বা বিক্রিয়া আছে সেগুলো হয়। তাই এটাকে আমরা কি বলি? তোমার শক্তি উৎপাদন কেন্দ্র বলি। ওকে, গেল এটা। মাইটোকন্ড্রিয়া কি বলা হয়? শক্তির আধার বা পাওয়ার হাউস। গেল। আচ্ছা এরপর দেখো, এই পর্যন্ত আগে আমাকে তোমরা একটু জানাবা যে তোমাদের আর কোনো মানে এই এই পর্যন্ত কোনো প্রশ্ন আছে কিনা তোমাদের, এটা আমি একটু শুনে তারপর হচ্ছে আমি তোমাদের সামনে আগাবো আবার। এই পর্যন্ত হচ্ছে আমাদের কোনো প্রশ্ন আছে কিনা? আচ্ছা, অনেকে হাত তুলেছো। তুমি একটা হাত তুলে থাকো, আমি একজন একজন একজনকে বললে তুমি আমাকে একটু জানাও, আমি হচ্ছে প্রশ্নগুলো একটু নিয়ে নিই তোমাদের। আচ্ছা, এক সেকেন্ড।
আচ্ছা, এখানে তো অনেকে দাগায় টাগায় একদম অবস্থা খারাপ করে ফেলছে। আচ্ছা, যাই হোক, আমাকে একটু বলো তো, একটু হাত তুলো, হাত তুলেছো? কার কার প্রশ্ন আছে? আচ্ছা, আর শামিমা, শামিমা প্রশ্ন করো একটু, বলো কি হয়েছে। শামিমা একটু বলো, দাগাদাগি করো না কেউ, একটু বলো। পারমিশন নাই কথা বলার? ওয়েট। ওকে, এখন প্রশ্ন করতে পারবা। এখানে হচ্ছে তোমার, আর কি কি হাত তুলেছো? এক সেকেন্ড, এমন হচ্ছে কেন এখানে? হ্যাঁ, নহিন, নহিন সরি, নহিন তুমি প্রশ্ন করো। স্যার, প্রাণী কোষে কি কোষ গহ্বর ছোট থাকে নাকি থাকেই না প্রাণী ম্যাক্সিমাম কোষে, সময়? প্রাণী কোষে কিছু কিছু ক্ষেত্রে থাকে, কিছু কিছু ক্ষেত্রে থাকে না, বাট থাকলেও ছোট থাকে, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে আফরা। স্যার, আমাদের কি বিজ্ঞানে মানে ক্যারেট কলেজ ভর্তি পরীক্ষায় কি চিত্র আসতে পারে, মানে আঁকতে দিতে পারে? হ্যাঁ, আসতে পারে, দিতে পারে। তারপর থ্যাংক ইউ হচ্ছে স্যার। আহ শামিমা নূর ওহি, তুমি কোনো প্রশ্ন করবা? আচ্ছা, একজন বলেছে যে রিক্যাপ করলে ভালো হতো, কারেন্ট চলে গেছিল। এটা আসলে রিক্যাপ করার মতো টাইম নেই, তোমাকে হচ্ছে আমরা যে ক্লাসটা দিব এটা আবার রেকর্ড, তোমাকে সেটা দেখে নিতে হবে, ঠিক আছে। শোনো, তোমরা হচ্ছে স্ক্রিনে কিন্তু অনেকে দাগাদাগি করতেছো, আমি কিন্তু কিছু বলতেছি না, আমার কাছে কিন্তু নামগুলো নোট হচ্ছে। আমি কিন্তু অনেক শান্তশিষ্ট মানুষ, আমি কিন্তু দেখতেছি কে কি করতেছো। আমি কিন্তু চাইলে অফ করতে পারি এখনই, আমি কিন্তু দেখে রাখতেছি। আবার একজন একটু আগে দাগাদাগি করেছে, সে আবার বলতেছে অন্যদেরকে সে কি করেছে, সবই কিন্তু আমি দেখতে পাই। আমি কিন্তু কিছু বলছি না, আমি কিন্তু রাগলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যায়। এটা কিন্তু অনেকে দেখেছে আগে, অনেকে আমার ওল্ড স্টুডেন্ট আছে এখানে। সো আমরা, আমাকে কেউ রাগায়ও না, ঠিক আছে। আমি সবসময় শান্তশিষ্ট থাকি, বাট কেউ রাগায়ও না আমাকে। চুপচাপ ক্লাস করে এখানে। বারবার আমি বলতেছি তোমাকে জিনিসগুলো, যে তোমার শিখতে হবে এগুলো, ক্লাসে এসে দাগাদাগি করা যায় না, এগুলো জানতে হবে তোমাকে। এগুলো কিন্তু নোট হয়ে থাকে যে কে কোন দাগটা দিয়েছো, এটা কিন্তু আমাদের কাছে লিস্টটা আছে। জাহিন তাসনিম বলো, জাহিন তাসনিম। স্যার, স্যার, অমসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা আর মসৃণ এন্ডোপ্লাজমিক জালিকার মধ্যে মূল পার্থক্যটা কি? আচ্ছা, এটা হচ্ছে তোমার, একটা হচ্ছে মসৃণ থাকে, একটা অমসৃণ থাকে। মসৃণ বলতে কি, তোমার রাফ সারফেসটা হচ্ছে রাফ থাকে, ঠিক আছে। একটা হচ্ছে তোমার রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, একটা হচ্ছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। সো রাফ কোনটা? তোমার ধরো, যেটা হচ্ছে তোমার, তুমি কিছু কিছু রাস্তা পাও না, উঁচু নিচু রাস্তা, সেগুলো হচ্ছে রাফ। আর মসৃণ যেগুলো একদম নরম সরম, এইগুলো মসৃণ, ঠিক আছে। ওকে, জি স্যার। আমি আজকের ক্লাসে তোমাদেরকে শেষ টাইম দিলাম যে তোমরা ক্লাসে স্ক্রিনে কোনো দাগাদাগি করবে না। তোমার অ্যানোটেট করার পারমিশন থাকবে, তুমি তাও দাগাবে না কেন? তুমি দাগাবে এগুলো, বলো। আজকে তোমাদেরকে আমি লাস্ট চান্স দিলাম, এরপর থেকে আমি যদি কোনো স্ক্রিনে কারো দাগ দেখি, এরপর থেকে আমি ক্লাস থেকে কিন্তু বের করে দেবো ওই টাইমে, বুঝতে পারছো? তোমাদের তো শিখতে হবে এগুলা। তুমি তো এরপর অনেক মিটিং এ জয়েন করবা, তুমি যখন বড় হবা, একটা কোম্পানিতে জব করবা, তুমি যদি এরকম গাধার মতো এভাবে দাঁড়াদাঁড়ি করে স্ক্রিনে, তোমাকে তো জব থেকে বের করে দিবে। তুমি বুঝতে পেরেছো? আমি চাই না তোমাকে ক্লাসে মিউটও রাখতে, তোমরা সাউন্ড করো। আমি চাই যে ফুল টাইম তোমাদের সাথে কথা বলবো, তোমরা আমাকে প্রশ্ন করবে, বাট তোমরা যদি এইভাবে মাঝে এরকম হ্যাঁ আম্মু আব্বু এদিকে আসো ভাই এটা, এগুলো যদি করো তুমি, তাহলে তো আমি তোমাকে রাখতে পারতেছি না এইভাবে। আচ্ছা, যাই হোক, জোকার নাইন বলো। স্যার, এখানে এই কোষঝিল্লিতে যে ইয়াটা বলছে খনিজ পদার্থ, স্যার কোষে কি খনিজ পদার্থ থাকে স্যার? হ্যাঁ, কৈশিলিতে কিছু তোমার খনিজ পদার্থ থাকে। এই জিনিসগুলো তোমার হচ্ছে বড় ক্লাসে গিয়ে একদম ডিটেলসে পড়তে পারবে, বুঝতে পারছো? এই জিনিসগুলো মনে করা যে অনেক ডিটেল, তো এগুলো এখন এই জন্য আমরা পড়াচ্ছি না তোমাকে, এগুলো একদম 11-12-এ গিয়ে যখন কলেজে উঠবা, তখন ডিটেলডে পড়বা যে কোথায় লিগনিন থাকে, কোথায় পেকটিন থাকে। এসব জিনিসপত্র তোমাদের, মানে তোমার যে কোষ প্রাচীর, এই কোষ প্রাচীরও কিন্তু আবার গঠিত এইটা নিয়েই মনে করলা যে এক পৃষ্ঠা পড়া আছে, যে এটা কি কি দিয়ে হয়, কি কি দিয়ে না হয়, এগুলো বড় হইলে পড়বা। কারো কোনো ভাই বা বোন যদি তোমার ইয়েতে থাকে, তোমার হচ্ছে যে কলেজে পড়ে এখন, তাহলে তুমি তার বইটা খুলে, তুমি বোটানি বই বা হচ্ছে তোমার তার যে তোমার উদ্ভিদ বিজ্ঞান যে বইটা আছে, সেটা খুলে দেখবা যে প্রথম চ্যাপ্টারেই 3-4 পৃষ্ঠা বই দেখবা যে একটা কোষ প্রাচীর নিয়ে একটা পৃষ্ঠা পড়া।
কই কি, সুবেরিন, পেকটিন, লিগনিন এগুলা দিয়ে তৈরি হচ্ছে, ঠিক আছে? সো এই জিনিসগুলো ডিটেলসে পরে পড়বে ইনশাল্লাহ। আচ্ছা, মোটামুটি এখানে আর তেমন কোনো ভালো প্রশ্ন নাই। এখন আমরা নিউক্লিয়াসটা একটু পড়বো। তোমাদের হোমওয়ার্কটা হচ্ছে তোমরা করে মানে কালকের মধ্যে জমা দিয়ে দিবা, ঠিক আছে? গ্রুপে পিডিএফ করে 3টা জিনিস আঁকাবা, ছবি আঁকাবা, যেগুলো দিয়ে দিলাম আমি, এগুলা। আচ্ছা, এই নিউক্লিয়াস জিনিসটা কি? প্রোটোপ্লাজমের মধ্যে ভাসমান গোলাকার ঘনবস্তুটিকে কি বলে? নিউক্লিয়াস বলে। একটা ছোট্ট স্টোরি শেয়ার করি। আমি যখন ক্লাস 6-এ, তোমাদের মতো প্রথম ক্লাস 6-এ উঠলাম, আমি যখন বই পেলাম, বই পাওয়ার পরে আমি সায়েন্স বইটা বের করছিলাম। বের করার পরে আমি হচ্ছে তোমার এই পৃষ্ঠাটা আমার সামনে আসছিল। অ্যান্ড মজার ব্যাপার হচ্ছে আমার টাইমে বই মোরলেস এটাই ছিল, ঠিক আছে, মোটামুটি। তো এই পৃষ্ঠা যখন আসলো আমার সামনে, আমি এই পড়াটাই প্রথম মুখস্থ করেছিলাম আমার ক্লাস 6-এ। সেটা হচ্ছে কি, প্রোটোপ্লাজমের মধ্যে ভাসমান গোলাকার ঘনবস্তুটিকে নিউক্লিয়াস বলে। এটা আমার এখনো মুখস্থ আছে, মানে ওই যে প্রথম দিনের পড়া, একদম প্রথম পড়া এটা আমার, মানে ক্যাডেট কোচিং এর জন্য গিয়ে প্রথম পড়া ছিল এটা আমার, ঠিক আছে? সো এরপর দেখো, এই নিউক্লিয়াস মেইনলি কয়টা ভাগে বিভক্ত? নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিয়ার প্লাজম, ক্রোমাটিন তন্তু, নিউক্লিয়ার আর নিউক্লিওলাস। আচ্ছা, এখন আমরা এখানে এগুলো ডিটেলস একটু পড়ি। এখানে দেখো যে নিউক্লিয়ার মেমব্রেন কোনটা। আমরা কি সেল মেমব্রেন পরে আসছি না, কোষ ঝিল্লি? সো কোষের বাইরে যে তোমার বর্ডারটা, সেটাকে বলি আমরা কি সেল মেমব্রেন বা কোষ ঝিল্লি। আর নিউক্লিয়াসের বাইরের যেটা, সেটাকে আমরা কি বলি বলো? সেটাকে বলি হচ্ছে আমরা নিউক্লিয়ার মেমব্রেন। ওকে, ডান। এর মধ্যে যে গ্যাপগুলো আছে সেগুলোকে আমরা কি বলি? তোমার হচ্ছে নিউক্লিয়ার রন্ধ্র বা নিউক্লিয়ার পোর। এই যে গ্যাপগুলো দেখো, এই যে তুমি বই বুঝবা যে এখানে কিছু গ্যাপ আছে। এই গ্যাপের মাধ্যমে কি বিভিন্ন রাসায়নিক জিনিসপত্র কি আদান প্রদান হয়। আর নিউক্লিওলাস জিনিসটা কি? তোমার নিউক্লিয়াস যেমন কি কোষের ভেতরে একটা ঘনকায় বস্তু না, নিউক্লিওলাসটা আবার নিউক্লিয়াসের ভেতরে একটা ঘনকায় বস্তু, ঠিক আছে, ঘন একটা বস্তু। এরপর হচ্ছে নিউক্লিয় প্লাজম কোনগুলা? এই যে ভিতরে দেখছো না, জালিকার মতো আছে, নিউক্লিয় প্লাজম হচ্ছে এইগুলা, ঠিক আছে? বুঝতে পেরেছো সবাই? বলো তো। Yes, sir. ওকে, ঠিক আছে। এরপর দেখো এখানে নিউক্লিয়ার প্লাজম দেখলাম আমরা, নিউক্লিয়াস দেখলাম, নিউক্লিয়ার, এগুলো তুমি পড়ে নিবে একটু ডিটেলস, এগুলো পারবা। জীবদেহে কোষের ভূমিকা, এই জীবদেহে কোষের ভূমিকা এগুলো নিয়ে কিছু জিনিসপত্র এগুলো just পড়ে নিবা। আমি এসে কনসেপ্ট তোমাকে একটু বুঝাই। দেখো, কোষ, কোষ কি একদম দেহের গাঠনিক এবং কার্যকরী একক। এই অনেকগুলো কোষ দিয়ে কি গঠিত হয়? টিস্যু। টিস্যু নিয়ে কারো ধারণা আছে? টিস্যু মানে তুমি যাতে মুখ মুছো না, ওইটা না। ওই টিস্যু না, হাত মুছো, মুখ মুছো, ওইটাকে টিস্যু বলি না আমরা, ঠিক আছে? টিস্যু কোনটা? অনেকগুলো কোষ মিলে যখন গঠিত হয় সেটাকে বলি টিস্যু। আবার অনেকগুলো টিস্যু মিলে কি করতে হয়? একটা অঙ্গ, ঠিক আছে? এই অঙ্গর পরে আমরা কি দেহ গঠন করা হয় ফুল। এখন তুমি আমাকে বলো, টিস্যু জিনিসটা কি? ধরো তোমার নাক একটা কি একটা অঙ্গ তোমার বডি, ঠিক আছে, একটা ছোট্ট একটা অঙ্গ। So, এই অঙ্গের মধ্যে তোমার কি, দেখো, তুমি যদি নাকের একটা পার্ট যদি কেটে ফেলো, ওইটা কি হবে? নাকের টিস্যু। এখন বুঝতে পেরেছো টিস্যু জিনিসটা কি? তুমি যদি তোমার কানের একটু অংশ কাটো, এটা কি হবে? কানের টিস্যু। ওকে, এখন ক্লিয়ার সবাই? আচ্ছা, এখন হচ্ছে আমি এই চ্যাপ্টারের উপর প্রশ্ন নিব। তোমরা একটু আমাকে একটা সেকেন্ড দাঁড়াও। তোমরা একটা হাত তুলো, এই চ্যাপ্টারের উপর যাদের প্রশ্ন আছে একটু হাত তুলো, আমি হচ্ছে তোমাদের প্রশ্ন নেই। এক সেকেন্ড, আমি একটু শেয়ারটা স্টপ করি। তোমাদের প্রশ্ন নেই এখন, আমি ভালো মতো একদম। আচ্ছা, এখন সবাই হাত তুলো, আমি একটা একটা করে প্রশ্ন নিব। কারণ এখানে মোটামুটি আমরা ইম্পর্টেন্ট অনেকগুলো চ্যাপ্টার পড়িয়ে ফেলেছি, তো এখন আমাদের প্রশ্ন নেওয়া দরকার। আচ্ছা, অনেকে হাত তুলেছো, একটু ফাস্ট, আমি বলার পর পর একদম 1 সেকেন্ডের মধ্যে প্রশ্নটা করে ফেলবা, ঠিক আছে? আচ্ছা, পাপিয়া সুলতানা, যে আইডি, সবাই নাম চেঞ্জ করে আসবা। পাপিয়া সুলতানা বলো তাড়াতাড়ি। স্যার কোষ গহ্বরটা একটু বুঝিয়ে দিলে ভালো হতো। আচ্ছা, কোষ কোষ গহ্বর না, কোষ গহ্বর। উচ্চারণটা কি? কোষ গহ্বর গহ্বর না, গহ্বর। গহ্বর আহা, গহ্বর বলো, গৌ। গৌ হ্যাঁ, গহ্বর। গহ্বর এই ইয়েস, গুড। কোষ গহ্বরটা হচ্ছে কি তোমার কোষের মধ্যে ফাঁকা, মানে একটা ফাঁকা জায়গা। তুমি ধরো একটা, তুমি সিডি ক্যাসেট দেখছো না, আগে সিডি গোল থাকে না, মাঝখানে ফাঁকা জায়গা আছে না, এরকম কোষের মধ্যে ফাঁকা জায়গা থাকে। এদের কাজ কি? এখানে তোমার কি, তোমার কোষ রস নামে এক ধরনের লিকুইড থাকে। কোষ রস নামে এক ধরনের, মানে তোমার এই ধরনের লিকুইড গুলো কাজ কি হয়? তোমার এই লিকুইডটার কাজ কি? সে হচ্ছে তোমার যখন কোষ চাপ টাপ খায়, বিভিন্ন জায়গায় ধাক্কা ধাক্কা খায়, তখন তোমার কি এখানে হেল্প করে কোষে যাতে কোনো ক্ষতি না হয় এসব কাজে। So, এইটাই হচ্ছে আমাদের কোষ গহ্বর, ঠিক আছে? তারপর ঝুলকার নাই। জি স্যার। ক্রোমাটিন তন্ত্র কি?
ক্রোমাটিন তন্তু, আচ্ছা। ক্রোমাটিন তন্তুটা হচ্ছে কি তোমার, যে জিনিসটা তোমার ভেতরে, তোমার আমাদের যে নিউক্লিয়াস আছে, সেই নিউক্লিয়াসের ভেতরে তোমার যে কুণ্ডলি পাকানো জিনিসপত্র যা আছে, এটাকে বলে আমরা ক্রোমাটিন তন্তু। এই ক্রোমাটিন তন্তুর ভেতরে যে আমাদের থাকে, আমাদের জিনগুলো থাকে, এটা থাকে ক্রোমোজোম। ক্রোমোজোমের ভেতরে আবার কি থাকে, এটা মিলে তোমার ক্রোমোজোম হয় একটা পর্যায়ে। এই ক্রোমোজোমের ভেতরে আবার থাকে কি জিনগুলা। এই জিনের মধ্যে কি থাকে, ডিএনএ। এই ডিএনএ কি তোমার বংশগতিটা ধারণ করে, যেমন তোমার বাবার মতো দেখতে তুমি, তোমার অথবা কেউ কেউ তার মায়ের মতো দেখতে, ঠিক আছে। এই জিনিসগুলো কি একটা থেকে একজন মানুষ থেকে একটা মানুষের যে মুভ করে, সেটাকে আমরা কি বলি, এই তোমার এই ক্রোমাটিন তন্ত্রের মাধ্যমে। একজন বলছে স্যার টিস্যু বুঝিনি। টিস্যু জিনিসটা হচ্ছে কি, দেখো, আমরা সেল দেখেছি না, সেল তো আমরা নিজেরা দেখতে পাই না নিজেদের চোখে। সেলটা, সেল বা সরি সেল না, তোমাদের তো বাংলা ভাষা কোষ। তো কোষটা আমরা নিজের চোখে দেখতে পাই না। অনেকগুলা কোষ মিলে প্রথমে টিস্যু ফর্ম করে। টিস্যু ফর্ম করার পরে ওই টিস্যুটাকে ডেভেলপ হয়ে একটা অর্গ্যান বা হচ্ছে একটা অঙ্গ গঠন করা হয়। যেমন ধরো, প্রথমে আমার বডিটা হয়নি, আমার বডিতে সেল ছিল বা কোষ ছিল। কোষের মাধ্যমে আমার বডিতে কিছু টিস্যু তৈরি হয়েছে। ওই টিস্যুগুলো আগে এরপর ডেভেলপ হয়ে আস্তে আস্তে একটা অঙ্গ প্রত্যঙ্গ হয়েছে। এখন বুঝতে পেরেছো সবাই? একটু বলো তো সবাই, এখন বুঝতে পেরেছো কিনা? Yes, sir. ওকে, গুড। তারপর হচ্ছে আমাকে Yes, একটু sir. বলবা, যাদের শেষ হবে একটু হাত নামায় ফেলবা। সিনান। স্যার, আমি কোষ ঝিল্লিটা আরেকবার বুঝিয়ে দিলে স্যার ভালো আচ্ছা, হতো। কোষ ঝিল্লি হচ্ছে কি তোমার নর্মালি সেল মেমব্রেন যেটা, তোমার যে একটা দেশে যেমন বর্ডার থাকে না চারপাশে, আমাদের কোষ ঝিল্লিটা হচ্ছে কি একটা সেলের চারপাশে যে Yes, sir. বর্ডারটা ওইটা। কিন্তু প্রাণী কোষের ক্ষেত্রে কিন্তু কোষ প্রাচীর আছে। এটা কিন্তু আবার, সরি, উদ্ভিদ কোষের ক্ষেত্রে কিন্তু তোমার কোষ প্রাচীর আছে। ওকে, কিন্তু প্রাণী কোষের ক্ষেত্রে কিন্তু নাই। ঠিক আছে, প্রাণী কোষের ক্ষেত্রে কোষ প্রাচীর নাই, শুধু উদ্ভিদ কোষের ক্ষেত্রে আছে। Yes, তো sir. তোমাকে আমি বুঝিয়েছিলাম কি দিয়ে, যে বর্ডারটা আছে, বা যদি তুমি একটা ওয়ালও থাকে দুইটা দেশের মাঝে, বা কোনো একটা কাঁটা দ্বারা বেড়া থাকে, সেটাকে তুমি ধরে নাও কি কোষ প্রাচীর হিসাবে। যেটা শুধু কি উদ্ভিদ কোষেই পাবা, প্রাণী কোষে কি পাবা না। ঠিক আছে, বুঝতে পেরেছো কোষ ঝিল্লিটা কি? ওকে, তুমি Yes, কি sir. পরে জানাও? আচ্ছা, রিজবি। স্যার, নিউক্লিওলাসের কাজ কি? আচ্ছা, নিউক্লিওলাস তোমার হচ্ছে যে, এটা আমাদের নিউক্লিয়াসের ভেতরের যে একদম তোমার ডেন্স বা তোমার ঘন যে একটা পার্টিকেল যেটা দেওয়া, সেটা হচ্ছে নিউক্লিওলাস। ঠিক আছে, নিউক্লিওলাস তোমার হচ্ছে নিউক্লিয়াসের ভেতরে একটা অঙ্গাণু। প্লাস এইটা ছাড়া আর বেশ কিছু জিনিসপত্র আছে, তোমার নিউক্লিয়ার পোর, নিউক্লিওলাস। তো এটা কাজ যদি তুমি বলো স্পেসিফিক্যালি এটা কাজ কি, তোমার এইখানে তোমার বেশ কিছু নিউক্লিয়াস, আমাদের তোমাকে একটা কথা আমি বলেছিলাম ক্লাসের শুরুতে, যে আমাদের নিউক্লিয়াসকে কি কি বলা হয়, আমাদের বডির হার্ট এবং বডির ব্রেন, দুইটা বলা হয়। আমাদের বডির কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট দুটো জিনিস, সেটা কি, হার্ট আর কি, ব্রেন। ঠিক আছে, সো এইখানে তোমার কিছু কমপ্লেক্স কাজ আছে। এই তোমার নিউক্লিয়াসের ভেতরে তোমার যে কাজটা বুঝতে হবে মেইনলি, তোমার এখানে নিউক্লিয়াসটা আসলে কি করে। আমাদের মেইনলি আমাদের যে কোষটা আছে, আমাদের কোষটা যত যাবতীয় কাজকর্ম করে, এটা নিউক্লিয়াস কন্ট্রোল করে। যেমন তুমি যে কাজগুলো করো, সেই কাজগুলো কে কন্ট্রোল করে, তোমার বডির, তোমার কি ব্রেন করে না মেইনলি? স্যার, সো ওইভাবে আমরা এই ক্লাসে, তোমার ক্লাসে আমরা ইন ডিটেলসে এভাবে যদি আমরা পড়তে যাই, আমরা সবকিছু ওগুলো পড়তে হবে। সো আমরা জাস্ট বেসিকটা এখন আপাতত জানবো, নিউক্লিওলাস স্পেসিফিক্যালি কি কাজ করে, এগুলো অনেক ডিটেলস পড়াশোনা, এগুলো তোমার ক্লাসে লাগবে না আপাতত। ঠিক আছে, আচ্ছা আরশ বলো। স্যার, সাধারণত পাতার মাঝে দিয়ে সালোক সংশ্লেষণটা হয়। তো বিভিন্ন কালারের যে পাতাগুলো রয়েছে, যেমন পাতাবাহার গাছ, তো হ্যাঁ, হ্যাঁ, এগুলাতে কি সবুজ প্লাস্টিকের সংখ্যা কম থাকে, হ্যাঁ, যেহেতু হ্যাঁ, ওখানে? এখানেও সবুজ প্লাস্টিক থাকে বাট অল্প করে। এখানে তোমার কি হয়, এখানে তোমার অন্যান্য কালার প্লাস্টিক গুলো বেশি থাকে। বুঝতে পেরেছো? সো ওই স্যার, প্লাস্টিক গুলোর কারণে তোমার হচ্ছে যে, মানে ওই ডিফারেন্ট কালার গুলা স্পেসিফিক্যালি বেশি হয়। এই কারণে কি ওখানে সালোক সংশ্লেষণটা কম হয়? সালোক সংশ্লেষণটা তোমার কিছুটা কম হয় বলতে পারো। মানে তোমার সে হচ্ছে ধরো যে হয়, বাট ক্লোরোফিল আর সালোক সংশ্লেষণের জন্য মেইনলি তোমার কি ধরো যে ক্লোরোফিলটা বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, ক্লোরোফিলের কারণে গাছের পাতা সবুজ হয়, প্লাস সালোক সংশ্লেষণ হয়। বাট ওদেরও ধরো যে সালোক সংশ্লেষণ যে কম হয় এমনও কথা না, ওদেরটা ওরা অ্যাডাপ্ট করে নেয় ওইভাবেই। ঠিক আছে, বাট তোমার এই চিন্তাটা ভালো, মানে তুমি একদম ডিপে চিন্তা করতে পেরেছো জিনিসটা, মানে এখানে সূক্ষ্ম কিছুটা চেঞ্জ আসে। ঠিক আছে, আচ্ছা এরপর দেখো জারিন তাসনিম। তার সেন্ট্রোসোমের কাজ কি? সেন্ট্রো, সেন্ট্রোসোম এর কাজ কি? আচ্ছা সেন্ট্রোজোম।
সেন্ট্রোজোমের কাজ, এই যে যেটা বললাম একটু আগে তোমাকে, সেন্ট্রোজোমের কাজ এগুলো ডিটেলসে তোমার লাগবে না এখন। সেন্ট্রোজোমের কাজ তোমার, সেন্ট্রোজোম লাগবে না এখন, ঠিক আছে? এগুলো তোমার যেগুলো ডিটেলসে আছে বেশ কয়েকটা অল্প কিছু জিনিস, তোমার নিউক্লিয়াস, তারপর তোমার হচ্ছে কোষ ঝিল্লি, কোষ গহ্বর, এই ব্যাপারগুলো আপাতত পড়ো, ঠিক আছে? এভাবে পড়াতে গেলে ডিটেলসে তোমার এই চ্যাপ্টার পড়াতে আমাদের মোটামুটি, আমরা যখন তোমার ইয়েতে পড়েছি, কলেজে পড়েছি, সেইখানেই তোমার আমাদের এইগুলো, এই চ্যাপ্টার, একটা চ্যাপ্টার পড়তে আমাদের 10টা ক্লাস লেগেছে, ঠিক আছে? তো তোমাকে আমি যদি পড়াতে যাই এগুলা ডিটেলসে, তোমার মাথায়ও থাকবে না, এখন মাথায় নেওয়া দরকার নাই, এখন তোমার আপাতত যা যা আসবে ক্যারেক্টার অনুযায়ী, ঠিক আছে, সেটা আসবে। আচ্ছা, জুলকার নাইন বলেছে গাছের পাতা সবুজ, বাট আমি ওইটা এটা এভাবে রিড করে নিয়েছি যে তোমার ওই ইয়ে আছে না, ওই একটা কার্টুন আছে না যে গাছের পাতা সবুজ, তো ওটা দেখেছো বাটুল এটা? দা গ্রেট। হ্যাঁ, বাটুল দ্য গ্রেট, হ্যাঁ। সো আমি, ও যখন বললো না এটা, তখন আমার মাথায় এটা আসতেছে, গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ, এটা মাথায় আসলো আর কি। আচ্ছা, যাই হোক, এরপর হচ্ছে ঈশাদ যাবে। আচ্ছা স্যার, নিউক্লিয়ার রন্ধ্রটা বুঝাই দিবেন? হ্যাঁ, নিউক্লিয়ার রন্ধ্রটা হচ্ছে কি, এটা তোমার লাগবে। তুমি দেখো নিউক্লিয়াসের চারপাশে যে বর্ডার, আমরা একটা প্রথমে পড়ে আসছি না তোমার, চারপাশে কি সেলের পাশেও কি তোমার সেল ভ্যাকুয়াল থাকে না, কাজ টাজ করে কিছু। সো নিউক্লিয়াস চারপাশে তোমার যে বর্ডারটা, বর্ডারের মাঝে মাঝে কিছু গ্যাপ থাকে। বাংলাদেশ ইন্ডিয়া বর্ডারের মাঝে কিছু দরজা আছে না, মানুষজন কি যাওয়া আসা করে, এরকম একটা দরজা, যেখানে কি বিএসএফ আর তোমার হচ্ছে বিজিবি কি তোমার এক্সচেঞ্জ করে নানান ক্ষেত্রে, বাংলাদেশ ভারত, ভারত পাকিস্তান, এইসব ক্ষেত্রে। সো এইখানেও তোমার সেম ঘটনাটাই ঘটে। নিউক্লিয়ার পোরের মাধ্যমে কি হয়, তোমার একটা, মানে তোমার নিউক্লিয়াসের ভিতর থেকে তোমার কোষের যে অন্যান্য জিনিসপত্রগুলো আছে সাইটোপ্লাজমের, ওদের মধ্যে কি এক্সচেঞ্জ করে জিনিসপত্র। বুঝতে পেরেছো কি ব্যাপারটা? তুমি বইয়ের দিকে একটু তাকাও, তুমি বইয়ের দিকে তাকালে কি দেখতে পাবা, যে নিউক্লিয়াসের যে পোরটা, পোরের পাশে কি সেলের অন্যান্য জিনিসপত্র না, বা কোষের অন্যান্য জিনিসপত্রগুলো আছে না। তো এই এদের মধ্যে তোমার রাসায়নিক জিনিসপত্র এগুলো আদান প্রদান করে, ঠিক আছে? জি স্যার, বুঝছি। এরপর হচ্ছে আব্দুল্লাহ নূর। স্যার, গলজি বস্তুটা কি? গলজি আচ্ছা, বস্তু। গোলগি বডি বা গোলগি বস্তু, এটাও একটা পার্ট। এই গোলগি বডিটা হচ্ছে তোমার কি, মানে কোষের হচ্ছে একটা পার্ট, এটাকে তোমার বলা হয় কোষের রান্নাঘর, ঠিক আছে? এটা একটু কিছু মজার ব্যাপার স্যাপার আছে, এগুলো তোমরা হচ্ছে বড় হয়ে পড়বা, এটা তোমার এখন দরকার নাই। কিচেন অফ দ্য সেল কেন, এই গলগি বডি হচ্ছে তোমার এটার মধ্যে এসে তোমার হচ্ছে যে বিভিন্ন তোমার জিনিসপত্র, এরা রান্নাঘর কেন হয়, আর তোমাকে একটু বুঝাই বলি আমি, ধরো ইয়েতে যাই, আমি একটু ছবিতে যাই, আমি একটু স্ক্রিনটা শেয়ার দিই, যেটা জিজ্ঞাসা করলাম, বাট ডিটেলস লাগবে না তোমার বইয়ে, গোলগি বডি নিয়ে ডিটেলস আলোচনা নাই। এই যে গোলগি বডি বা গোলগি বস্তু যেটাকে বলে, তোমার কাছে দেওয়া আছে, তোমার বই কি দেওয়া আছে? গোলগি বডি, আচ্ছা, গোলজি বডি বা গোলগি বডি, তো এখানে, যে এখানে, তো তোমার এখানে তোমার বেশ কিছু কাজকর্ম হয়, ঠিক আছে? তোমার প্রোটিন সিনথেসিস হয়। তুমি এই জিনিসগুলো না এখন আসলে বলতে গেলে তুমি বুঝবা না, বুঝতে পারছো? এই গোলজি বডি বা গোলগি বডি, এখানে তোমার প্রোটিন তৈরি হয় বিভিন্ন ধরনের কাজের জন্য। তো এই কারণে এটাকে দেখো, আমরা খাবার টাবার কোথায় তৈরি করি, বাসায়, কিচেনে না, বা রান্না করে না। সেই গোলগি বডি তোমার বেশ কিছু জিনিসপত্র সেগুলো তৈরি করে এখানে, এই জন্য আমরা এটাকে কোষের রান্নাঘর বলি, ঠিক আছে? So, আমি আর ডিটেলস আসলে বলতে চাচ্ছি না তোমাদেরকে এখন। এটা যে বললাম যে তোমার কোষে রান্নাঘর বলা হয়, এটাও একটা, তোমার এখন শুনতে ভালো লাগবে, এটা পড়তে মজা লাগবে, আরে রান্নাঘর বলা হয়, আয় হায়, তো মজার ব্যাপার। কিন্তু এটা তোমার মাথায় একটা এক্সট্রা জিনিস, আমি চাচ্ছি না এখন তোমাকে এক্সট্রা কোনো জিনিস পড়াই, যেটা আসবে আবার তো চান্স পাও, এরপর ডিটেলসে পড়াশোনা করতে পারবা। এরপর আর কোনো প্রশ্ন? নো স্যার। জোকার নাইন। স্যার আমাদের আলাদা জিকে কবে পড়াবেন? হ্যাঁ, তোমাদের হচ্ছে বিজিএস সায়েন্স এগুলা একটা পর্যায়ে নিয়ে, বিজিএস তো শেষ, সায়েন্সটাকে একটা পর্যায়ে নিয়ে তারপর হচ্ছে আলাদা জিকে শুরু করবো, ঠিক আছে? আমরা এগুলো আর ধরবোই না পরে, আলাদা জিকে মেইনলি পড়াবো। এই জন্য যাচ্ছিলাম খুব স্যার তাড়াতাড়ি। তথ্য যোগাযোগ প্রযুক্তি পড়াবেন না? হ্যাঁ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পড়াবো, ঠিক আছে? এগুলো সহজ জিনিসপত্র, এগুলো টাইম লাগবে না। ওকে, আচ্ছা, এরপর আর কোনো প্রশ্ন আছে? আজকে যে যেগুলো পড়াইলাম 2টা চ্যাপ্টার, এরপর হচ্ছে আমাদের কিন্তু আরেকটা বাকি আছে, ক্লাস কিন্তু শেষ না, ঠিক আছে? আরেকটা চ্যাপ্টার বাকি, সেটা খুবই ইজি, সেটা আমি তোমাকে বলে দিই, সেখানে আসি আমি। আচ্ছা, এখন আসো আবার, এখন একটু চুপচাপ আবার পড়া শুরু করো সবাই, মনোযোগ দাও। চ্যাপ্টার 5টা একটু বড়, মানে 4টা একটু বড়, সেখানে আজকে আমরা যেতে পারবো না, আমরা পরে ক্লাসে যাব। তো তার আগে আমরা চ্যাপ্টার 5টা একটু বলে ফেলি তোমাদেরকে। চ্যাপ্টার 5-এর মেইন কনসেপ্ট কি, সালোক সংশ্লেষণ। একটু একটু বলে আসলাম, একটা জিনিস তোমাকে মনে রাখতে বলেছিলাম, সেটা কি, ক্লোরোফিল। ক্লোরোফিল আছে বলেই কি সালোক সংশ্লেষণ করতে পারে, ঠিক আছে? তো এখন দেখো এখানে পাতাতেই কেন সালোক সংশ্লেষণ হয়, মানে এত জিনিসপত্র থাকতে গাছের বডিতে, হোয়াই পাতা, মানে পাতাটা দিয়ে কেন হচ্ছে?
হচ্ছে। সো এই কারণ কি দেখো, পাতা চ্যাপ্টা সম্প্রসারিত, পাতা কেমন হয় এমন না। সো পাতাতে কি বডিটা অনেক বড়, জায়গা বেশি। সো এই কারণে কি পাতার মধ্যে কি সূর্যের আলো বেশি পড়তে পারে, থাকতে পারে, এই কারণে পাতাতে হয়। ঠিক আছে। তারপর হচ্ছে পাতার কোষগুলোতে কি ক্লোরোপ্লাস্টের সংখ্যা বেশি, পাতাতে কি ক্লোরোপ্লাস্টের সংখ্যা বেশি থাকে, এই কারণে তো ম্যাক্সিমাম পাতা কি সবুজ হয়। ঠিক আছে। সো এখানে দেখো তোমার পাতায় অসংখ্য পত্ররন্ধ্র আছে, এই কারণে কি গ্যাসীয় আদান প্রদানটা সহজ হয়। কিভাবে? পাতার মধ্যে দেখবা ছোট ছোট কিছু রন্ধ্র থাকে বা পোর থাকে বা গর্ত থাকে, এই গর্ত দিয়ে এরা কি করে অক্সিজেনটাকে বের করে দেয়। তারা গ্রহণ করে কোনটা? কার্বন ডাইঅক্সাইডটা। ঠিক আছে। এই পাতা কি করে তোমার অক্সিজেনটাকে কি বের করে দিচ্ছে। আমরা বলি না গাছ মানুষের পরম বন্ধু, কেন গাছ মানুষের পরম বন্ধু কেন? কারণ হচ্ছে আমাদের পাতাটা, গাছ তোমার হচ্ছে কি করে, গাছ আমাদের অক্সিজেন ছাড়ে, আমরা সেই অক্সিজেন গ্রহণ করি, আমরা যে কার্বন ডাইঅক্সাইড ছাড়তেছি গাছ আবার সেটা গ্রহণ করতেছে, এই কারণে। ঠিক আছে। তো এইসব কারণে মোটামুটি পাতাতে সংশ্লেষণটা হয়। মানে এমন না যে আল্লাহর হস্তে মানে হচ্ছে, এর পেছনে কি লজিক আছে সাইন্টিফিক। তারপর দেখো আমাদের পদ্ধতিটা লাগবে সালোক সংশ্লেষণ কিভাবে হয় আসলে, এটা কি তোমাকে একটু বুঝাই আমি। মেইনলি দেখো একটা গাছ এঁকে তোমাকে আমি আগে বুঝাই ব্যাপারটাকে। এটা একটা গাছ, এটা হচ্ছে মূল, এটা ধরো যে গাছের এই পার্টগুলা, এখানে আমরা একটা পাতাকে ধরি, ঠিক আছে, একটা পাতা। So, এই পাতাটা কিভাবে হয়, গাছ প্রথমে তার মূল থেকে, এদিক দিয়ে মূল দিয়ে সে কি করে, পানি নেয়, H2O, পানি যেটা, এই পানিটা এইভাবে গিয়ে 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 পাতার মধ্যে যায়। গেল, আমরা এখানে কে কে এসে উপস্থিত হইলো, H2O। এরপরে আমরা যে মানুষজন, এই যে কার্বন ডাইঅক্সাইড ছাড়তেছে না ইচ্ছা মতো, এই কার্বন ডাইঅক্সাইড গুলো হচ্ছে কি গাছ নিচ্ছে, মানে পাতার এখানে যে জমা হচ্ছে। এরপরে এই যে দুইটা প্রথমে ম্যাটেরিয়াল গেল, এরপরে কি হয়, গাছে যখন সূর্যের আলো পড়তেছে, প্লাস ক্লোরোফিল তো আছে পাতার মধ্যে অলরেডি, এইভাবে মিলে তারা কি করে, একটা বিক্রিয়া হয়। বিক্রিয়া হওয়ার পর কি গঠন করা হয়, পানি হয়, অক্সিজেন বের হয়। পানি কি তুমি দেখবে গাছের, মানে গাছের পাতায় দেখবে কি পানি জমে থাকে মাঝে মাঝে, দেখবা। ঠিক আছে। তো এই পানিগুলো কি বের হয়ে যায় বিক্রিয়া করে, অক্সিজেনটা কি পরিবেশে রিলিজ হয়ে যাচ্ছে, আর গ্লুকোজটা তৈরি হয়। ঠিক আছে। এই গ্লুকোজটাই হচ্ছে কি গাছের খাবার। ঠিক আছে, সবাই কি বুঝতে পেরেছো? স্যার আমার একটা কোশ্চেন ছিল। জি বলেন। আচ্ছা স্যার, আমরা তো জানি পাতায় স্যার সালোক সংশ্লেষণ হয়। স্যার পাতা ব্যতীত স্যার কাণ্ডেও কি সালোক সংশ্লেষণ হয়? না না, কাণ্ডে সালোক সংশ্লেষণ এখানে একটু ডিফারেন্স আছে। কাণ্ড যখন বলবা তুমি, কাণ্ড মানে তোমার যেসব উদ্ভিদের তোমার কাণ্ডটা কি তোমার হচ্ছে কি বলে, তোমার মানে একদম শক্ত, সেটাকে তুমি কাণ্ড বলতেছো। ঠিক আছে। সো কাণ্ডে আসলে সালোক সংশ্লেষণ এভাবে হয় না, বাট কিছু কিছু উদ্ভিদের ক্ষেত্রে বা কিছু কিছু টাইমে, যেমন দেখো, তুমি যখন ছোটবেলা যখন দেখো একটা গাছকে, তখন কি তার কি শক্ত কাণ্ড থাকে, নাকি এই কাণ্ডটা একটু সবুজ সবুজ থাকে, নরম থাকে? স্যার নরম থাকে। সবুজ সবুজ থাকে, ওই টাইমে কিন্তু এখানে সালোক সংশ্লেষণটা হয়। বুঝতে পেরেছো? আর স্যার যদি স্যার এক্সামে আসে স্যার পাতা ব্যতীত কোথায় সালোক সংশ্লেষণ হয়, তাহলে স্যার কি লিখবো স্যার এই পরীক্ষায়? এই ধরনের প্রশ্ন আসলে এভাবে আসার কথা না, বুঝতে পেরেছো? এত মানে এইভাবে ডিফারেন্ট এভাবে আসবে না। ডিরেক্ট আসলে তোমার অপশন থাকবে, অপশন না থাকলেও তুমি যদি এমন হয়, তুমি বলতে পারো যে মানে তোমার কচি অবস্থায় তোমার কাণ্ডে হতে পারে। ঠিক আছে। অথবা কিছু কিছু ক্ষেত্রে তোমার হচ্ছে যখন আহ মানে সম্পূর্ণ ক্ষেত্রে তোমার ধরো যে আরো কিছু জিনিসে হয়, পাতা বাদে, যেমন তোমার শৈবাল বা স্পাইরোগাইরা, তারা কি পুকুরের ওপর থাকে ভেসে ভেসে, ওইখানেও তো হয় সালোক সংশ্লেষণটা, এই শৈবালটা। ঠিক আছে। এরকম জিনিসগুলো আর কি। বুঝতে পেরেছো? ইয়েস স্যার। শৈবাল বলতে থ্যাংক পারো, ইউ। এটা এক্সাক্ট অ্যান্সারিং হয় যে তোমার শৈবালে হয়, শৈবাল বা উদাহরণ কি স্পাইরোগাইরা। ওকে, এরপর। ইয়েস স্যার, স্যার থ্যাংক ইউ স্যার। হ্যাঁ বলো, পরের জন বলে ফেলো তাড়াতাড়ি। স্যার আলোর মাধ্যমে যখন সালোক সংশ্লেষণ হয়, তাহলে কি রাতের বেলা সালোক সংশ্লেষণ হয় না? হয় না, সূর্যের আলো ছাড়া হয় না। ওকে, এরপর। তোমরা সরাসরি প্রশ্ন করে ফেলো, বেশি প্রশ্ন নাই, কারণ সহজ জিনিসপত্র তো এগুলা। আচ্ছা, তোমরা একটু এখন আমাকে একটু চ্যাট বক্সে জানাও যে এই যে তিনটা চ্যাপ্টার স্যার পড়া, গ্লুকোজ কি? গ্লুকোজ হচ্ছে তোমার খাদ্য উপাদান। আমরা যে খাবারগুলো খাই না, আমরা যে তোমার খাবারগুলো খাই, এই যে ভাত, কাচ্চি, বার্গার, এগুলোর একদম সরল যে উপাদানটা আমাদের বডি গ্রহণ করে। তুমি যে কাচ্চি খাও, তোমার বডি কিন্তু কাচ্চি তোমার পেটে যায়, বাট তোমার বডিতে কিন্তু কাচ্চি মুভ করে না। এই খাবারের যে উপাদান যেটা তোমার বডিতে মুভ করে, সেটা হচ্ছে গ্লুকোজ। ঠিক আছে। একদম সিম্পলেস্ট যে জিনিসটা। স্যার হাইড্রেট কি? একজন একজন গুলা হাত তুলো, হাত তুলো, হাত তুলতে হবে।
হাত তুলো, আমি অ্যান্সার দিচ্ছি। হাইড্রিলা বলা না, কিন্তু হাইড্রিলা, হাইড্রিলা হচ্ছে এক ধরনের তোমার গাছ। ঠিক আছে, ওকে, এক সেকেন্ড, এখন সব প্রশ্ন নিব। হাত তুলে রাখো সবাই। আজকে প্রশ্ন অ্যান্সার নিয়ে আমাদের ক্লাস শেষ হয়ে যাবে, মোটামুটি আমাদের সবকিছু শেষ। এই চ্যাপ্টার বাকি জাস্ট রিডিং, জাস্ট। মাহিসির দিকে বলেন। স্যার আচ্ছা, স্যার গ্লুকোজ কি স্যার শর্করা জাতীয় খাদ্য? হ্যাঁ, গ্লুকোজ হচ্ছে কি তোমার এক ধরনের শর্করা জাতীয় খাদ্য। ঠিক আছে, আমরা শর্করা জাতীয় যে খাদ্যটা আছে না, ওই খাদ্যের যে সিম্পল ফর্ম, সেটাকে আমরা গ্লুকোজ বলি। আবার আমরা যখন প্রোটিন খাই না, প্রোটিনের একদম যে সরলীকরণ যেটা, সেটাকে আমরা কি বলি? সেটা অ্যামাইনো অ্যাসিড। ঠিক আছে, এখন গাছ তো ধরো যে আর মাছ মাংস খায় না, গাছ তো ধরো যে যে খাবারটা বানায় সেটা হচ্ছে কি তোমার এই শর্করা জাতীয় খাদ্যই তৈরি করে। ঠিক আছে, ইয়েস স্যার। এরপর হচ্ছে জুলকার নাইন। সবার প্রশ্ন নিব, সমস্যা নেই, জুলকার নাইন একটু বলো। স্যার, স্যার আমাদের যে খাবার খাই স্যার, এটা তো স্যার পেটে গিয়ে স্যার আমাদের অ্যাসিডের সাহায্যে হজম হয়ে যায়। তাহলে স্যার পুষ্টিটা আমাদের শরীরে কিভাবে যায়? তোমার যখন খাবারটা হজম হয়, হজম হওয়া বলতে আসলে আমরা কি বুঝি, বড় ক্লাসে গেলে অবশ্যই পাবার ডিটেলস একটু বলে দিই, হালকা একটা ধারণা দিই। আমরা যখন একটা খাবার খাচ্ছি, ধরো কাচ্চি খাচ্ছি, সেখানে চাল থাকতেছে, সেখানে তোমার তেল থাকতেছে, সেখানে তোমার মাংস থাকতেছে। এই মাংসটা যখন হজম হয়, সে ভেঙে যায় খাবারটা। সে ভেঙে কি হয়, একদম সিম্পল ফর্ম, একদম সরলীকরণ হয়ে সে কি হয় জানো, অ্যামাইনো অ্যাসিড। এটা হচ্ছে প্রোটিনের একদম একদম সিম্পলেস্ট ফর্ম। ঠিক আছে, সো এইখানে গিয়ে তোমার এই জিনিসটা একদম সিম্পল ভাগ হয়ে যাচ্ছে। তারপর তোমার শর্করা জাতীয় খাদ্য যেটা তোমার ভাগ হয়, সেটা কি হয়, গ্লুকোজে টার্ন করে। সেই গ্লুকোজে টার্ন করতেছে, এই যে গ্লুকোজগুলো, অ্যামাইনো অ্যাসিডগুলো, এইগুলো তোমার বডি চারপাশে মুভ করে ব্লাডের মাধ্যমে। শক্তিগুলো কিন্তু ব্লাডের মাধ্যমে মুভ হয়। সো তুমি যে ভাত খাচ্ছ, চাল খাচ্ছ, চাল কিন্তু আর মুভ করতেছে না, এভাবে দৌড়াচ্ছে না। ঠিক আছে, মাংস কিন্তু যাচ্ছে না, এটা যে সিম্পল ফর্মটা সেটা যাচ্ছে। আর যে বাকি খাবার হজম, বাকিরা কি, বাকিরা তো আল্লাহর হস্তে কি বের হয়ে যাচ্ছে ওয়াশরুমে। ঠিক আছে, বুঝতে পেরেছো? এরপর জারিন। স্যার, সার্কুলেশনের সামগ্রিক প্রক্রিয়াটির নিম্নরূপ: যেই কার্বন ডাই অক্সাইড প্লাস পানি, আলো ভাগ ক্লোরোফিল, গ্লুকোজ প্লাস অক্সিজেন প্লাস পানি। এটা কি মুখস্থ করতে হবে? হ্যাঁ, এটা মুখস্থ, এই বিক্রিয়াটা মুখস্থ করতে হবে, এটা মুখস্থ লিখতে পারতে হবে। এরপর আহমেদ আব্দুল্লাহ। ক্লোরোপ্লাস্ট হচ্ছে, একটু বলি, ক্লোরোপ্লাস্ট গাছের যে তোমার সবুজ কালার হয়, এটার জন্য যেটা জিনিসটা দায়ী, হ্যাঁ, তোমার গাছের পাতা সবুজ হয়, এই জিনিসটা যে কম্পোনেন্টের কারণে হয়, সেটাকে আমরা ক্লোরোপ্লাস্ট বলি। এরপর হচ্ছে আহমেদ আব্দুল্লাহ, তাড়াতাড়ি বলো, এরপর আরশ বলে ফেলো। স্যার, রাতের বেলায় আলোক সংশ্লেষণ হয় না, কিন্তু সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় দুইটি, একটি আলোক নিরপেক্ষ পর্যায়। তাহলে এখানে আলোক নিরপেক্ষ পর্যায় বলতে কি বোঝানো হয়েছে? গুড কোয়েশ্চেন। এই জিনিসটা হয় না। ঠিক আছে, হয় না। আবার একটা সিস্টেম আছে যেটা হচ্ছে কি তোমার হয়, সেই জিনিসটা হচ্ছে তোমার আলো ছাড়াই হয়। এই জিনিসটাও তোমার কলেজের পড়া, এখানে তোমার অনেকগুলো বিক্রিয়া আছে, কেন হয় কিভাবে হয় সেটা আমরা এখন ডিটেলসে যাব না। তোমার জাস্ট খালি এইটাই জানতে হবে যে দুইটা, সবকিছুরই কিন্তু একটা করে কি তোমার ডিফারেন্স আছে। ঠিক আছে, আচ্ছা, এরপর হচ্ছে বলো জাহিন। স্যার, সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় উৎপন্ন অক্সিজেনের নাম কি? অক্সিজেনের নাম অক্সিজেন, এখানে অক্সিজেনের ডিফারেন্স কোনো নাম নাই, ডিফারেন্ট কোনো নাম নাই। ইশাদ। আচ্ছা স্যার, শ্বসন বলতে বোঝায় যে স্যার শ্বাস নেওয়া, আর এটা বোঝায় যে স্যার খাদ্যকে স্যার সরল করার প্রক্রিয়া, কিন্তু এখানে কি বোঝাচ্ছে স্যার? আচ্ছা, শ্বসন মানে হচ্ছে তুমি যে শ্বাস টাস নাও যেটা, আর সালোক সংশ্লেষণ মানে হচ্ছে তুমি এই প্রসেসটা হচ্ছে গাছ যেভাবে তোমার হচ্ছে খাদ্য তৈরি করে, সেটাকে আমরা মানে সূর্যের আলোকে গ্রহণ করে গাছ যেভাবে নিজে খাদ্য তৈরি করে, সেটাকে আমরা বলি সালোক সংশ্লেষণ। না, এই বইয়ে শ্বসন বলতে কি বোঝাচ্ছে? এই বইয়ে যেটা শ্বসন আছে সেটা হচ্ছে গাছ যেভাবে তোমার কার্বন ডাই অক্সাইড আর অক্সিজেন আনা নেওয়া করে, এটাকে বলে শ্বসন। ঠিক আছে, ওকে স্যার। খালি এই বইয়ে না, খালি খালি গাছ না, তোমার গাছ, মানুষ, কুকুর, বিড়াল, সবাই জাস্ট অক্সিজেন নেওয়া আর কার্বন ডাই অক্সাইড ছাড়া, অথবা কার্বন ডাই অক্সাইড নেওয়া অক্সিজেন ছাড়া, এটাকে আমরা শ্বসন বলি, রেসপিরেশন যেটা বলি আমরা। আচ্ছা, ইশাদ, আরশ বল, আরশ। স্যার, যেসব মানে ছায়াযুক্ত জায়গায় জন্মে যেসব উদ্ভিদ, যেমন মস, ফার্ন, এগুলা কিভাবে সালোক সংশ্লেষণ করে, যেহেতু সেখানে সূর্যের আলো ভালো পৌঁছাতে পারে না? আচ্ছা, এইখানে এই ক্ষেত্রে বেশ কিছু জিনিসপত্র আছে, যেমন আমরা কিন্তু তোমাকে আজকে চ্যাপ্টারে পড়ায় আসছি কিছু জিনিসপত্র। ঠিক আছে, এইসব ক্ষেত্রে তোমার ধরো যে সূর্যের আলো যখন পড়ে না একদম, তখন কিন্তু সেই সালোক সংশ্লেষণ অফ হয়ে যায়। এক্ষেত্রে আস্তে আস্তে সে মারা যায় কিছু কিছু ক্ষেত্রে।
আগে প্রথমে কি হয় জানো? তোমরা কখনো কি দেখেছো একটা স্কুল মাঠে যখন দেখবে যে একটা ইট দেওয়া ছিল ইয়ার উপরে, সবুজ ঘাসের উপরে, যখন দেখবে অনেকদিন সবুজ ঘাসের উপর ইয়া যাচ্ছে না, তোমার হচ্ছে আলো যাচ্ছে না, সাদা হয়ে গেছে, এমন কি দেখছো কেউ? জি স্যার। হ্যাঁ। তো মস ফার্ন স্যার, এরা কিন্তু সালোক সংশ্লেষণ মানে কিছু ক্ষেত্রে করে, ঠিক আছে? এরা হচ্ছে তোমার আবার যারা সালোক সংশ্লেষণ করতে পারে না, তাদের খাদ্য উৎপাদনে কিন্তু তোমার আলাদা সিস্টেম আছে, আলাদা ওয়ে আছে ম্যাক্সিমাম ক্ষেত্রে। এদের তো তোমার সার্ভাইভ করতে হবে। কিছু তো আছে তোমার ধরো যে একদম পানির নিচে হয়, তাই না, কিছু উদ্ভিদ, সেটা। আবার কিছু দেখবা যে তোমার ঘরেই হচ্ছে। সূর্যের আলো কিছু কিছু ক্ষেত্রে পৌঁছায়, বুঝতে পারছো? ছায়াযুক্ত স্থানেও কিন্তু সূর্যের আলো যে একদম পৌঁছায় না। একটা জিনিস মজার ব্যাপার কি জানো তুমি, যে সূর্যের আলো আসে বলেই কিন্তু আলোকিত হয় সবকিছু। তার মানে কি সূর্যের আলো কিন্তু পৌঁছাচ্ছে সব জায়গায় মোটামুটি, একদম অন্ধকার জায়গা ছাড়া। আরো কি বুঝতে পেরেছো আমার কথাটা? জি স্যার, কিন্তু এইসব ক্ষেত্রে তো এইসব ছায়াযুক্ত স্থানে জন্মানো উদ্ভিদগুলো তো মানে বৃদ্ধি পায়, হ্যাঁ, সেটা কি? হ্যাঁ, বৃদ্ধি পাচ্ছে তো, তারা তো আলো পাচ্ছে তাদের এখানে। আচ্ছা স্যার, বুঝছি। ওকে। তারপর হচ্ছে আমাকে বলবা হচ্ছে মুনিফ। আচ্ছা, একজন হচ্ছে বারবার মেসেজ দিতে সংকেতের আছে যে ক্লাস কি শেষ কিনা। ক্লাস তো শেষ হয় নাই বাবা, ক্লাস শেষ হলে কেন প্রশ্ন কেন নিচ্ছি বলো? হ্যাঁ মুনিফ বলো। ক্লোরোফিলের সংকেত কি? ক্লোরোফিল, CH, ক্লোরোফিল, ঠিক আছে। জি স্যার। তারপর হচ্ছে আর আরশ তো বললা। জাহিন জুনিয়র, তুমি কি কোনো প্রশ্ন করবা? স্যার ক্লোরোফিল উৎপাদনে সাহায্য করে কোনটি? ক্লোরোফিল উৎপাদনে সাহায্য করে কোনটি? ক্লোরোফিল তো তোমার ধরো যে একটা ইনবিল্ট জিনিস, ধরো যে মানুষের যেমন ধরো যে বডিতে কিছু জিনিসপত্র আছে না, এরকম জিনিস ধরো গাছের ক্লোরোফিল থাকে এটা। তোমার এখানে ক্লোরোফিল, এটা তোমার ধরো যে গাছের বৃদ্ধিতে সহায়তা করতে পারে কিছু সারটার, সেটা আলাদা হিসাব। এটা আমাদের এই কন্টেক্সচুয়াল প্রশ্ন করো, ঠিক আছে? ক্লোরোফিল বৃদ্ধিতে সহায়তা করে এই জিনিসটা আমাদের নাই, মানে আমাদের এটা এখন পড়ার জিনিস না। এখন আমাদের ক্লাস অলরেডি 15 মিনিট আমরা কি এক্সট্রা নিয়ে ফেলেছি, এখন একটু বলো, ভালো কোশ্চেন করো, ভালো কোশ্চেন থাকলে স্যার করো। 39 পৃষ্ঠার লাস্ট লাইনটা একটু বুঝাই দিবেন? লাস্ট লাইনটা একটু বলো, তাড়াতাড়ি একটু বলো। তুমি কি আছো? হুম। জি স্যার। তাপশক্তি সহকারী শ্বসন প্রক্রিয়াটির উপর উদ্ভিদ ও প্রাণী একান্তভাবে নির্ভরশীল। আচ্ছা, তাপ শক্তির ক্ষেত্রে কাহিনীটা কি হয় তোমাকে আমি বলি। তো আমরা যখন কোনো খাবার খাই, বুঝতে পারছো, আমরা খাবার খাওয়ার পরে, মানুষ যখন খাবার খাই আমরা, তোমার কি এমন ফিল হয় না খাবার খাওয়ার পরে বডি একটু গরম হয়ে যায় খুব তাড়াতাড়ি? এমন কি জি মনে স্যার। হয়েছে কখনো? So, আমরা যখন খাবারটা খাই এই শক্তিটা কি তাপ শক্তিতে রূপান্তর হয়। গাছের ক্ষেত্রেও সেম হয়, এটাই বোঝানো হয়েছে। আচ্ছা, এরপর লাস্ট কোশ্চেন নিব, বাকি কোশ্চেন তুমি করবা। মহিউদ্দিন মাহিম। স্যার ক্লোরোপ্লাস্ট মানে কি? ক্লোরোপ্লাস্ট মানে হচ্ছে তোমার যে জিনিসটা আমাদের গাছকে, মানে আমাদের উদ্ভিদকে তোমার সবুজ রাখতে সাহায্য করে, যে জিনিসটা কম্পোনেন্টটা, সেটাকে আমরা হচ্ছে ক্লোরোপ্লাস্ট বলি, ঠিক আছে? ওকে। তোমাদের বাকি যতগুলো প্রশ্ন আছে এখনই গ্রুপে করো, কারণ ক্লাসটা অলরেডি 16 মিনিট ক্রস করে ফেলেছি আমরা। এখনই গ্রুপে করো, আমি এখনই অ্যান্সার দিয়ে রাখবো, বাট ক্লাসটা আমার বাড়ানো যাবে না, অনেকে হচ্ছে ক্লাস শেষের জন্য ওয়েট করে আছে। এখনই তোমরা গ্রুপে প্রশ্ন করো। আর তোমরা সবকিছুকে বুঝতে পেরেছো আজকে? জি স্যার। স্যার। ওকে। ইয়েস স্যার। তোমরা এখনই গ্রুপে প্রশ্ন করে রাখো, আমি অ্যান্সার দিচ্ছি ইনশাল্লাহ। ওকে স্যার, আল্লাহ হাফেজ, আসসালামু ওকে। আলাইকুম। আরো আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, সি ইউ, গুড বাই।